এবারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আসলে তোমার পরন্ত বস্তুর সূত্র এবং পরন্ত বস্তুর সূত্র থেকে যতটুকু মনে রাখতে হয় আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। দেখো, পরন্ত বস্তু এগুলো নিয়ে আসলে যখন ক্যালকুলেশন করা হয়, এখানে আসলে তোমার বাতাসের কোনো প্রকার বাধা থাকে না, এরকম একটা সিচুয়েশন নিয়ে আসলে তোমার ক্যালকুলেশন করা হয়। তো পরন্ত বস্তুর যে ক্ষেত্রে আসলে যে ব্যাপারটা হয়ে থাকে, এখানে কোনো বাতাসের বাধা থাকে না। আর বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম আসলে 1859 সালে সূত্রগুলো দিয়ে গিয়েছেন এবং বিজ্ঞানী নিউটন এগুলো আসলে তোমার পরীক্ষামূলক প্রমাণ করেন। আর কি পরীক্ষা ছিল সেটা তো আসলে তোমার গিনি এবং পালক পরীক্ষা করা ছিল। এখন দেখো, সর্বপ্রথম ব্যাপারটা হয়ে থাকে এরকম যে বাতাসে যদি কোনো প্রকার বাধা না থাকে, একটা বস্তুর ভর যদি 5 কেজি হয়, আরেকটা বস্তুর ভরও যদি আসলে তোমার 10 কেজি হয়, এই দুইটা বস্তুকে যদি আসলে তুমি উপর থেকে নিচের দিকে আসলে তুমি ছেড়ে দাও, তাহলে এই দুইটা আসলে তোমার সমান সময়ে আসলে তোমার ভূমিতে পতিত হবে। অর্থাৎ আগে পরে কেউ আসলে তোমার পতিত হবে না। অর্থাৎ এই জায়গায় আসলে দেখা হবে না যে কার ভর বেশি কার ভর কম। যেমন অ্যাডমিশন আসলে দেখা হবে না যে আসলে তুমি কোন কলেজ থেকে আসলে বিলং করতেছো। আলটিমেটলি দেখা হবে তুমি এইচএসসি লাইফে কি পড়াশোনা করছো, এটা কিন্তু দেখা হবে। সিমিলারলি দেখো, এক্ষেত্রে আসলে তোমার ধরে নাও যে এক কথায় কার ভর বেশি কার ভর কম, এগুলো কোনো কিছুই দেখা হবে না। বাতাসের বাধা না থাকলে সমান সময় তারা আসলে তোমার সমান দূরত্বই অতিক্রম করবে। আর দেখো, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে প্রথম সূত্র থেকে তোমার নিট ত্বরণটা আসলে তোমার ধ্রুব থাকে। অর্থাৎ এক্ষেত্রে আসলে তোমার অভিকর্ষ ত্বরণ জি এর মানটা চেঞ্জ হয় না, জি এর মানটা তোমার সবসময় আসলে তোমার ধ্রুব থাকে। অর্থাৎ তুমি একটা গিনি নাও অথবা আসলে একটা পালক ফেলাও, এগুলোর ক্ষেত্রে বা প্রথম সূত্রের ক্ষেত্রে তোমার আসলে নিট ত্বরণটা আসলে তোমার ধ্রুব থাকে। আর দ্বিতীয় সূত্র যে ব্যাপারটা বলে যে স্থির অবস্থা থেকে একটা বস্তুকে যদি আসলে ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা নির্দিষ্ট সময়, আমি এখানে লিখে রাখছি ভি ইজ প্রপোর্শনাল টু টি। এখন তুমি নিজে লাভ দিয়ে উঠে বলবা এখানে টিটা হচ্ছে সময়, ভিটা হচ্ছে বেগ। তাহলে স্থির অবস্থান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলে সে আসলে তোমার যে বেগটা আসলে প্রাপ্ত হবে সেটা আসলে তোমার সময়ের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট সময় যে বেগটা প্রাপ্ত হবে সেটা হচ্ছে আসলে তোমার সময়ের সমানুপাতিক। আর দেখো, তৃতীয় সূত্র যেটা বলে যে একটা বস্তুকে যদি স্থির অবস্থা থেকে আসলে তোমার ছেড়ে দেওয়া হয়, তাহলে সে আসলে যে দূরত্বটা আসলে অতিক্রম করবে সেটা হবে আসলে তোমার সময়ের বর্গের সমানুপাতিক। এখন স্থির অবস্থা মানে এখানে অবশ্যই বুঝতে পারতেছো আদিবেগের মানটা হচ্ছে আসলে তোমার 0। আর তোমাদের এমসিকিউটা সাধারণত আসলে তোমাদের এই তৃতীয় সূত্র থেকে আসলে হয় থাকে। দেখো, জাস্ট লাইক এখন যদি তোমাকে প্রশ্নে বলা হয় যে একটা বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হচ্ছে স্থির অবস্থান থেকে, তার 1 সেকেন্ড 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা আসলে কত হবে। তাহলে দেখো, তুমি আগে থেকে জানো যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে তুমি জাস্ট কাজটা করো, যখন বলছে আসলে 1 এখানে লেখো 1, 1 এর উপর স্কোয়ার। যখন বলছে 2 এখানে লেখো 2, 2 এর উপর স্কোয়ার। যখন বলছে 3 সেকেন্ড এখানে লেখো 3, 3 এর উপর স্কোয়ার। তাহলে দেখো, 1 এর উপর স্কোয়ার করলে মানটা আসবে 1, 2 এর উপর স্কোয়ার করলে মানটা আসবে 4, 3 এর উপর স্কোয়ার করলে মানটা আসবে 9। তাহলে এক্ষেত্রে আসলে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে আসলে 1,4,9। আর বাট যদি আমাদের প্রশ্নে তোমাদের আটকানোর জন্য এটা করতে পারে, দ্যাটস ওয়াই আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি প্রশ্ন বলে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা কত হবে, তাহলে দেখো এক্ষেত্রে আসলে ব্যাপারটা আসলে আমাদের একই রকম। সেই ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের কীরকম, জাস্ট লাইক দেখো, আমরা এইচ ইকুয়াল কিন্তু আসলে তোমার জানি হাফ জি টু টি মাইনাস ওয়ান। মানে এটা হচ্ছে আসলে কি, মানে যদি এক কথায় আমাদের তম সেকেন্ড এই কথাটা আসলে উল্লেখ থাকে আর স্থির অবস্থা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে ইউ এর মানটা হবে আসলে তোমার 0। তাহলে দেখো, এখানে এইচের সাথে সময়ের সম্পর্ক এটা বাদ দিলে দেখো এই সময়ের সম্পর্কটা হচ্ছে শুধুমাত্র সমানুপাতিক সম্পর্ক। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আসলে তোমার এইচ ইজ প্রপোর্শনাল টু 2t - 1। এটাই কিন্তু আসলে আমাদের হবে। যদি আমাদের বলে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ডে, সেক্ষেত্রে যেন বর্গ করতে যায় না, তাহলে কিন্তু আসলে আমাদের ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো, প্রথম সেকেন্ড, তাহলে টি এর মানটা যখন এখানে 1 বসাই দিবা, তাহলে দেখো 2 × 1 - 1, তাহলে আলটিমেটলি মানটা আসবে 1। যখন আসলে তোমার ধরে নাও আসলে 3 বসাই দিবা, 3 বসাই যখন আসলে তুমি মানে কথা মানে সেকেন্ড মানে দ্বিতীয় সেকেন্ডটা আসলে বসাই দিবা, তাহলে 2 × 2, তাহলে মানটা আসবে 4, 4 - 1 ক্যালকুলেশন করে মানটা আসবে 3। আর তৃতীয় সেকেন্ডে তাহলে দেখো 2 × 3 মানে 6, 6 এর থেকে 1 বিয়োগ করলে মানটা আসবে 5। তাহলে প্রথম তৃতীয় এবং পঞ্চম সেকেন্ডে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা হচ্ছে আসলে আমাদের 1:3:5। দেখো, এবারে আলোচনার টপিকটা হচ্ছে আসলে আমাদের সুষম বৃত্তীয় গতি। এটা আসলে আমাদের মেডিকেল এমসিকিউ, ডেন্টালের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে আসলে আমাদের ধরে নাও আসলে তোমার এইচএসসির জন্য আসলে আমাদের গুরুত্বপূর্ণ। আর ম্যাথমেটিক্যালের জন্য এইচএসসি ম্যাথমেটিক্যাল বলো বা ভার্সিটি ম্যাথমেটিক্যাল বলো, এগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়। তো দেখো, সাপোজ ধরে নাও এটা হচ্ছে একটা বস্তু, এখানে একটা বস্তু রয়েছে। এই বস্তুটা এই বিন্দুকে আসলে তোমার কেন্দ্র করে বৃত্তাকার পথে আসলে তোমার ঘুরতে থাকতেছে। তাহলে দেখো, কোনো বস্তু যদি একটা বিন্দু বা একটা অক্ষকে কেন্দ্র করে যদি আসলে তোমার বৃত্তাকার পথে এইভাবে আসলে তোমার ঘুরতে থাকে, তখন সেই গতিটাকে বলা হয় আসলে তোমার বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতিটা কি, একটা বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আসলে আমাদের বৃত্তীয় গতি। এখন ধরে নাও আমরা এতক্ষণ পর্যন্ত বেগ সমান সমান শিখছিলাম ভি। এই ভি আমি ধরে নিচ্ছি এটা আসলে তোমার যে বেগে ঘুরতেছে সেই বেগের মানটা হচ্ছে আসলে তোমার 5 মিটার/সেকেন্ড, যেটা আসলে আমাদের রৈখিক বেগ ছিল। আমরা যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে, তখন সেই বেগটাকে বলা হয় কৌণিক বেগ, যেটা সম্পর্কে একটু পরে জানতে পারবা। ধরে নাও এটা আসলে তোমার যে বেগে ঘুরতেছে এই বেগের
মান হচ্ছে 5, অর্থাৎ আসলে তোমার 5 মিটার পার সেকেন্ড ইনভার্স, মানে বেগের মানটা আসলে কখনোই পরিবর্তন করে নাই। তাহলে তুমি সেক্ষেত্রে আসলে বলবা যে ভাইয়া এই বেগটা আসলে সমবেগে চলতেছে, কারণ বেগের মানে পরিবর্তন হচ্ছে না। আর এটাই আসলে তোমার বৃত্তীয় গতির ক্ষেত্রে সমবেগ না বলে আসলে বলা হবে আসলে তোমার সমকৌণিক বেগ। তাহলে কোনো বস্তু যদি একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সমকৌণিক বেগে ঘুরতে থাকে তখন সেই গতিটাকে সাধারণত বলা হয় আসলে তোমার সমবৃত্তীয় গতি। তাহলে সমবৃত্তীয় গতিটা আসলে কি, কোনো বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে আসলে তোমার ধরো সমকৌণিক বেগে মানে একই বেগে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলা হবে আসলে তোমার সমবৃত্তীয় গতি। আর এক্ষেত্রে তোমার ধরে নাও আসলে একই দিক বরাবর আসলে তোমার ঘূর্ণন হয়, অর্থাৎ এ যদি আসলে তোমার এই দিক বরাবর ঘুরতে থাকে তাহলে একই দিক বরাবর সে আসলে তোমার ঘুরতে থাকবে। আর সমবৃত্তীয় গতিতে আসলে তোমার ধরে নাও যে এক কথায় মানে এই আলফা দ্বারা সাধারণত বোঝানো হয় আসলে তোমার মানে বৃত্তীয় গতির ক্ষেত্রে আসলে তোমার ত্বরণ, এই ত্বরণের মানটা হয় আসলে তোমার শূন্য, মানে কৌণিক ত্বরণ, এই কৌণিক ত্বরণের মানটা হয় আসলে তোমার শূন্য। যেহেতু কৌণিক ত্বরণের মানটা শূন্য, এই মানটা চেঞ্জ হচ্ছে না, তাহলে মানটা কিন্তু আবার সমানও হয়। এটা কিন্তু মেডিকেল এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সিমিলারলি ভাবে যদি আসলে তোমার ধরো যে বেগের মানটা চেঞ্জ হয়, প্রাথমিক অবস্থায় বেগের মানটা 5, পরবর্তীতে 6, তারপর হতে আসলে 7, তাহলে এই ক্ষেত্রে বেগটা কিন্তু আসলে তার সমান নাই। তাহলে দেখো কোনো বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে যদি আসলে তোমার মানে এক কথায় বিভিন্ন বেগে ঘুরতে থাকে, মানে অসমকৌণিক বেগে ঘুরতে থাকে, তখন সেই গতিটাকে বলা হয় আসলে তোমার অসমবৃত্তীয় আসলে তোমার গতি। এখন দেখো তোমাদের এখানে কয়েকটা ট্রাম রয়েছে, সেই ট্রামগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে নেব। ধরে নাও যে এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটা এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আসলে তোমার বৃত্তীয় গতি। আমি যে কাজটা করতেছি, এই কেন্দ্র আর এই যে বৃত্ত, এই যে বস্তুটা রয়েছে, এই কেন্দ্র এবং এই বস্তুটাকে একটা সরল রেখা দ্বারা আমি সংযোগ করে দিচ্ছি। তাহলে দেখো যেই সরল রেখা দ্বারা আমি এই কেন্দ্র এবং বস্তুটাকে আমি আসলে সংযোগ করে দিলাম, এটাকে তোমাদের বইয়ের ভাষায় বলা হবে আসলে তোমার ব্যাসার্ধ ভেক্টর, যেটাকে সাধারণত আসলে তোমার আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ব্যাসার্ধ ভেক্টর আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে কেন্দ্র এবং বস্তু যে সংযোজক সরলরেখা, মানে যে সরলরেখা দ্বারা সংযোগ করে দেওয়া হয় সেটাকে বলা হয় আসলে তোমার ব্যাসার্ধ ভেক্টর। এখন ধরে নাও এই বস্তুটা প্রাথমিক অবস্থায় এখানে ছিল, এর পরবর্তীতে এই বস্তুটা আসলে তোমার এখানে চলে আসছে, আসার পরে আমি এখানে আবারও একটা ব্যাসার্ধ ভেক্টর আসলে নিলাম, মানে এই দুইটাকে একটা সরলরেখা দ্বারা সংযোগ করে দিলাম, এবং এক্ষেত্রে আমি দেখলাম আমাদের কোণ উৎপন্ন হয়েছে আসলে তোমার 100 ডিগ্রি। তাহলে দেখো এই ব্যাসার্ধ ভেক্টরটা বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণটা আসলে উৎপন্ন করে এটাকে সাধারণত বলা হয় আসলে তোমার কৌণিক সরণ। দেখো আমাদের আসলে তোমার ধরে নাও রৈখিক বেগের ক্ষেত্রে এস দ্বারা যে আসলে তোমার দূরত্ব 5 মিটার সরণ বোঝানো হতো, আর কৌণিক বেগের ক্ষেত্রে এই যে অবস্থানের পরিবর্তনটা এটা আসলে তোমার কৌণিক সরণ দ্বারা আসলে তোমার প্রকাশ করা হয়। যে কৌণিক সরণটা আমরা আসলে তোমার ডিগ্রিতে আসলে তোমার প্রকাশ করলাম, বাট এই ডিগ্রিটা আসলে তোমার ডিগ্রিতে থাকে না, এটাকে আসলে পরবর্তীতে আসলে তোমার রেডিয়ান এককে কনভার্ট করে নেওয়া হয়। দ্যাটস ওয়াই কৌণিক সরণের এককটা হয় আসলে তোমার রেডিয়ান। এবং একটা জিনিস মনে রাখবে যে কৌণিক সরণের মাত্রাটা হচ্ছে আসলে 1, অর্থাৎ কৌণিক সরণের কোনো মাত্রা নেই। আর 1 ডিগ্রি এটা মানে তুমি আগে থেকে জানো পাই ডিভাইডেড 180 রেডিয়ান, এখান থেকে তোমার 1 রেডিয়ান ইকুয়াল হয় আসলে তোমার 57.3 ডিগ্রি। এটা আমরা এমসিকিউর জন্য আসলে আমরা মনে রাখবো যে 1 রেডিয়ান মানে হচ্ছে আসলে তোমার 57.3 ডিগ্রি। এখন দেখো আমরা দেখলাম যে একটু আগেই এই ব্যাসার্ধ ভেক্টরটা বৃত্তের কেন্দ্রের সাথে আসলে তোমার ধরে নাও যে 100 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এই ক্ষেত্রে তোমার কৌণিক সরণটা হয়েছে আসলে তোমার 100 ডিগ্রি। আর আমি ধরে নিলাম যে এখানে সময় লাগছে হচ্ছে আসলে আমাদের 2 সেকেন্ড। তাহলে দেখো 2 সেকেন্ডে আমাদের কৌণিক সরণের পরিবর্তনটা কত, সেটা হচ্ছে আসলে 100 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে আমাদের কৌণিক সরণের পরিবর্তনটা কত হবে, সেটা হচ্ছে আসলে 100 ডিগ্রি ডিভাইডেড আসলে তোমার 2 সেকেন্ড। এখানে আমি এককটা লিখে রাখলাম ডিগ্রি ডিভাইডেড হচ্ছে আসলে আমাদের সেকেন্ড। তাহলে দেখো যে একক সময়ে তোমার এই কৌণিক সরণের যে পরিবর্তনটা হচ্ছে এটাকে তোমাদের বইয়ের ভাষায় বলা হবে আসলে তোমার কৌণিক বেগ, বা হচ্ছে আসলে আমাকে যেটাকে আসলে প্রকাশ করা হয় আসলে তোমার ওমেগা দ্বারা। এখন তুমি কি বারবার কি এইভাবে প্রকাশ করবা, মানে এক কথা এইভাবে ক্যালকুলেশন করবা? দেখো এখানে তোমার যে ব্যাপারটা ছিল, এখানে তোমার এই 100 ডিগ্রি এটা আসলে তোমার কি ছিল, এটা আসলে তোমার কৌণিক সরণ ছিল না? হ্যাঁ অবশ্যই কৌণিক সরণ ছিল। আর টিটা কি ছিল, এখানে দুইটা কি ছিল, দুইটা ছিল সময়, মানে সময়টাকে আমি আসলে প্রকাশ করলাম হচ্ছে টি দিয়ে। এইভাবে আসলে ওমেগা ইকুয়াল আসলে তোমার থিটা ডিভাইডেড হয় দেয় আসলে আমাদের টি। আর আমরা সব সময় এটা তোকে ডিগ্রিকে রাখতে পারবো না, আমাদের এককটা আসলে তোমার রেডিয়ানে নিতে হবে। তাহলে দেখো এই ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার উপায়টা হচ্ছে পাই বাই ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে তোমার গুণ করা। এখন দেখো তাহলে ওমেগা ইকুয়াল আসলে আমাদের থিটা বাই টি। আমরা এখান থেকে এটার এককটা সর্বপ্রথম দেখে নিব। দেখো এখানে তোমার কৌণিক সরণ, এই কৌণিক সরণের এককটা হচ্ছে আসলে তোমার রেডিয়ান, আর সময়ের এককটা হচ্ছে আসলে তোমার সেকেন্ড। তাহলে তোমার কৌণিক বেগের এককটা আসতে আসলে তোমার রেডিয়ান পার সেকেন্ড। আর এটা দেখে তুমি মাত্রা ক্যালকুলেশন করতে পারো। দেখো রেডিয়ান, এই রেডিয়ানের মাত্রাটা হচ্ছে আসলে তোমার 1, আর সময়ের মাত্রাটা হচ্ছে আসলে তোমার ক্যাপিটাল টি তার উপর ইনভার্স 1। তাহলে 1 ইন্টু টি ইনভার্স করলে মানটা আসবে আসলে তোমার টি ইনভার্স 1, অর্থাৎ কৌণিক বেগের মাত্রাটা আসবে আসলে তোমার টি ইনভার্স 1। এখন দেখো এখান থেকে আমরা আগে থেকেই জানি যে আসলে তোমার ত্বরণ মানে আসলে আমাদের কি ছিল, বেগের পরিবর্তন ডিভাইডেড হচ্ছে আসলে তোমার সময়। সিমিলারলি যদি বৃত্তীয় পথে ঘোরে তাহলে আসলে তোমার কৌণিক ত্বরণ এটা সমান হবে আসলে তোমার কৌণিক বেগ ডিভাইডেড হচ্ছে সময়, অর্থাৎ একক সময়ে কৌণিক বেগের যে পরিবর্তন হয় এটাকে আসলে প্রকাশ করা হবে আসলে তোমার কৌণিক ত্বরণ বা হচ্ছে আলফা দ্বারা। আর দেখো এটার এককটা কি হবে, একটু আগে আসলে আমরা দেখলাম কৌণিক বেগ বা ওমেগার এককটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর সময়ের এককটা হচ্ছে তোমার সেকেন্ড। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে
মানটা আসবে রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। আর এটা মাত্রা নিয়ে যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে দেখো রেডিয়ানের মাত্রাটা হচ্ছে 1 আর সময়ের মাত্রাটা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে মানটা আসবে আসলে তোমার টি ইনভার্স 2। তাহলে দেখো এখান থেকে যে সমস্ত ইনফরমেশন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলি। সেটা হচ্ছে এদের তোমার একটা বস্তু যখন আসলে তোমার সমকৌণিক বেগে আসলে ঘুরতে থাকে, সে আসলে তোমার একই দিক বরাবর ঘুরতে থাকে, এটা আমরা অবশ্যই মনে রাখবো। আর এটাকে আমাদের সমবৃত্তীয় গতি বলে, এটা আসলে আমরা মনে রাখবো। আর সমকৌণিক বেগে অথবা সমবৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের কৌণিক ত্বরণ আলফার মানটাতে আসলে তোমার শূন্য হয় এই জিনিসটা বা সমান হয়, এই জিনিসটা আমরা খুবই ভালোভাবে মনে রাখবো। আর এখান থেকে মাত্রা একক যেগুলো আমরা শিখছি মাত্রা এককগুলো মনে রাখবো। আর 1 রেডিয়ান এটা মানে 57.3 ডিগ্রি, এই জিনিসগুলো আমরা এমসিকিউর জন্য ভালোভাবে মনে রাখবো। দেখো একটা বস্তু যখন তোমার ধরে নাও যে আসলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে বৃত্তাকার পথে আসলে তোমার ঘুরে আসে, তখন সে আসলে তোমার 360 ডিগ্রি বা 2 পাই পরিমাণ আসলে তোমার কোণ উৎপন্ন করে। আর দেখো এটাই আসলে তোমার ধরে নাও কি অবস্থানে আসলে তোমার পরিবর্তনটা হচ্ছে না। আর এটাই তাহলে আমাদের কি হবে, এটাই হয় আসলে কৌণিক সরণ, অর্থাৎ একবার যখন ঘুরে আসে তখন কৌণিক সরণের মানটা হয় আসলে তোমার 2 পাই। তাহলে যখন সে আসলে তোমার দুইবার ঘুরে আসবে তখন মানটা আসলে কত হবে, 4 পাই। 4 পাইকে তুমি চাইলে লিখতে পারো 2 পাই ইন্টু 2। যদি আসলে তোমার 3বার ঘুরে আসে তাহলে তুমি নিজেও বলবা, তাহলে সেক্ষেত্রে আসলে তোমার 2 পাই ইন্টু 3। যদি আসলে তোমার 4বার ঘুরে আসে তাহলে সেক্ষেত্রে হবে আসলে তোমার 2 পাই ইন্টু 4। যদি 5বার ঘুরে আসে তাহলে সেক্ষেত্রে আসলে তোমার কৌণিক সরণটা হবে 2 পাই ইন্টু 5। আমি জানি না সে আসলে তোমার কতবার ঘুরতেছে, আমি ধরে নিচ্ছি সে আসলে তোমার n বার ঘুরতেছে, তাহলে সেক্ষেত্রে আসলে তোমার কৌণিক সরণ এর মানটা হবে আসলে তোমার 2 পাই n। আর এটাই হচ্ছে আসলে আমাদের থিটা। এখন দেখো কৌণিক বেগ ওমেগা ইকুয়াল আমাদের কি ছিল, থিটা বাই টি। এখন দেখো এই থিটা বাই টি, এখানে থিটার পরিবর্তে তুমি চাইলে লিখতে পারো না টোয়াইস পাই n বাই টি, যেখানে nটা হচ্ছে আসলে তোমার ঘূর্ণন সংখ্যা আর টিটা হচ্ছে আসলে আমাদের সময়। এগুলো আসলে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের প্রশ্নে বলবে আসলে এরকম যে একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে আসলে তোমার ধরে নাও যে এক কথায় মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এত সময় এতবার ঘুরে আসতেছে, তার কৌণিক বেগের মানটা আসলে কত হবে, জাস্ট মানটা বসাই দিবা তাহলে কিন্তু আসলে হয়ে যাবে। এবং এটা নিয়ে তোমাদের অষ্টম অধ্যায়ে আসলে মানে ওমেগা নিয়ে আসলে অনেক আলোচনা করা রয়েছে, এটা অষ্টম অধ্যায়ে আরো ভালোভাবে জানতে পারবা। আর দেখো পর্যায়কাল টি, এই টি ইকুয়াল এখানে আসলে তুমি চাইলে লিখতে পারো টি বাই এন, যেখানে টিটা হচ্ছে আসলে তোমার সময় আর এনটা হচ্ছে আসলে তোমার ঘূর্ণন সংখ্যা। তাহলে দেখো এক্ষেত্রে তোমার এন বাই টি রয়েছে, এই এন বাই টির জায়গায় রয়েছে আমাদের টি বাই এন। তাহলে তুমি চাইলে আসলে দেখো এখানে তোমার ধরে নাও যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এটা সমান হয় আসলে তোমার এন বাই টি, যেখানে এনটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা, টিটা হচ্ছে আসলে তোমাদের সময়। তাহলে এক্ষেত্রে আসলে তোমার ধরে নাও যে আসলে ফ্রিকোয়েন্সি এই এন বাই টি এর পরিবর্তে তুমি চাইলে কিন্তু লিখতে পারো হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সির মান, অর্থাৎ প্রশ্নে যদি কম্পাঙ্কের মানটা দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা ইউজ করতে পারো। আর দেখো ফ্রিকোয়েন্সি আর টি ইকুয়াল হচ্ছে আসলে তোমার টি বাই এন। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি এবং কম্পাঙ্ক পর্যায়কাল এবং কম্পাঙ্কের সাথে সম্পর্ক হচ্ছে টি ইকুয়াল 1 বাই এফ। তাহলে এখানে এফ এর পরিবর্তে তুমি চাইলে 1 বাই টি ইউজ করতে পারো। তাহলে দেখো আমরা কোন সূত্রটা কখন ইউজ করবো এই বিষয়টা একটু ক্লিয়ারলি বলে দেই। আমাদের প্রশ্নে যদি আসলে তোমাদের তৃতীয় অধ্যায়ে সাধারণত আসলে এখান থেকে তোমাদের এই একটা টাইপেরই প্রশ্ন থাকবে, এর বেশি আসলে প্রশ্ন থাকে না। সেটা আসলে তোমার ঘূর্ণন সংখ্যার মানটা প্রশ্নে গিভেন করা থাকবে এবং একই সাথে এই সময়ের মানটা আসলে তোমার গিভেন করা থাকবে। তখন তুমি আসলে এই ফর্মুলা দিয়ে আসলে তুমি কৌণিক বেগটা আসলে তুমি বের করবা। এখন দেখো আমাদের রৈখিক বেগ এবং কৌণিক বেগ এটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে আমি এখানে কৌণিক বেগ, রৈখিক বেগ ছিল আমাদের ভি, কৌণিক বেগটা ছিল হচ্ছে ওমেগা। এই ওমেগার সাথে যদি আসলে আমি আর এ ক্রস গুণফল করি তাহলে আসলে আমি কৌণিক বেগটা আসলে তোমার মানে রৈখিক বেগটা আসলে তোমার পেয়ে যাবো। অর্থাৎ রৈখিক বেগ এটা হচ্ছে আসলে তোমার কৌণিক বেগ ইন্টু আর, যে আরটা ছিল আসলে তোমার ব্যাসার্ধ ভেক্টর। আর এখানে ওমেগা এবং আর এর দিকটা হয় আসলে তোমার 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই আলটিমেটলি আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে রৈখিক বেগ এবং কৌণিক বেগের সম্পর্কটা হয় ভি ইকুয়াল হচ্ছে আসলে তোমার ওমেগা ইন্টু আর, যেখানে ওমেগাটা হচ্ছে আসলে আমাদের কি কৌণিক বেগ এবং আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এখন দেখো এখানে ভি এর সাথে আর এর সম্পর্কটা কি, ভি এর সাথে আর এর সম্পর্ক তো সমানুপাতিক। এই সমানুপাতিক সম্পর্ক দিয়ে তোমাদের আসলে অনেক ক্রিটিক্যাল প্রবলেম মানে এমসিকিউ প্রবলেম আমরা একটু পর আসলে সলভ করবো, মানে আসলে বেসিক গুণ আসলে তোমাদেরকে দেখাই দেওয়া হবে। আর দেখো আমাদের রৈখিক ত্বরণ এটা ছিল আসলে তোমার এ, কৌণিক ত্বরণ ছিল হচ্ছে আসলে তোমার আলফা, আর ব্যাসার্ধ ভেক্টরটা ছিল হচ্ছে আসলে আর। এই কৌণিক ত্বরণের সাথে ব্যাসার্ধ ভেক্টরটা যদি আসলে গুণ করে দাও তাহলে আসলে তুমি রৈখিক ত্বরণটা পেয়ে যাবে। এটা হচ্ছে আসলে তোমার কৌণিক ত্বরণের সাথে সম্পর্ক, মানে কৌণিক বেগ এবং রৈখিক কৌণিক ত্বরণের সাথে রৈখিক ত্বরণ এবং আসলে তোমার রৈখিক বেগের আসলে তোমার সম্পর্ক। এখন দেখো এখানে ভি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে আসলে তোমার সমানুপাতিক। তাহলে দেখো আমি যদি কৌণিক মানে আমি যদি আসলে রৈখিক বেগ বা বেগের মানটা আসলে মানে বৃদ্ধি করতে চাই তাহলে আসলে আমাদের আর এর মানটা কিন্তু আসলে তোমার বৃদ্ধি হতে হবে। আর আর এর মানটা যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের ভি এর মানটা আসলে তোমার কমে যাবে, মানে রৈখিক বেগের মানটা কমে যাবে। এখানে আরটা দ্বারা সাধারণত আসলে তোমার দূরত্ব বা আসলে তোমার দৈর্ঘ্য বোঝানো হয়। জাস্ট লাইক দেখো তোমার তেলের ঘ্যানি বা ধান মারা করার সময় তোমার দূরবর্তী গরুকে আসলে তোমার বেশি বেগে দৌড়াতে হয়। এখন দূরবর্তী গরুকে বেশি বেগে তো অবশ্যই দৌড়াতে হবে, কারণ দূরবর্তী গরু মানে এখানে আসলে আর এর মানটা হচ্ছে আসলে তোমার বেশি। তাহলে আর এর মানটা যদি আসলে তোমার বেশি হয় তাহলে তোমার ভি এর মানটা কিন্তু আসলে তোমার রৈখিক বেগের মানটা অবশ্যই বেশি হবে। এটা কিন্তু এমসি
এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ যে তেলের ঘানি বা ধানের মাড়াই করার সময় দূরবর্তী গরুকেই আসলে তোমার বেশি বেগে দৌড়াতে হয় থেকে থাকে। আর দেখো ঘড়ি কাটার ক্ষেত্রে একটা বিষয় ক্লিয়ারলি বলি, ঘড়ি কাটার ক্ষেত্রে সর্বপ্রথম এই জিনিসটা মাথার মধ্যে ফিক্সড করে নিবা যে ঘড়ি কাটার ক্ষেত্রে তোমার কৌণিক বেগ বা ওমেগা, এই ওমেগার মানটা আসলে তোমার স্থির থাকে, মানে আসলে কখনো তোমার চেঞ্জ হয় না। এখন দেখো ঘড়ি বেগের ক্ষেত্রে, ঘড়ি কাটার ক্ষেত্রে আমাদের বিষয়গুলো সেম হয়ে থাকে। ভি এর সাথে আর এর সম্পর্ক তো আমাদের সমানুপাতিক। যদি আসলে দূরত্ব বা দৈর্ঘ্য আসলে কম হয় তাহলে আর এম বেগের মানটা কম হবে, মানে রৈখিক বেগের মানটা কম হবে। আর যদি আমাদের দূরত্বের মানটা যদি আসলে বেশি হয় তাহলে আমাদের মানে বেগের মানটা আসলে তোমার বেশি হবে। আসলে একটা ঘড়ি যখন সেকেন্ডের কাটা, তুমি যদি আসলে ঘড়ি তোমার বাসায় যদি একটা ধরে নাও এক কথায় ঘড়ি থাকে, সেই ঘড়িতে আসলে তুমি দেখবা যে আসলে তোমার ধরে নাও যে আসলে সেকেন্ডের কাটা যদি পুরাটা হয়, তুমি দেখবা যে আসলে ঘন্টার কাটাটা হচ্ছে এর চেয়ে আরেকটু ছোট, এবং না সেকেন্ডের কাটাটা যদি আসলে পুরোটা হয়, মিনিটের কাটাটা দেখবা তার চেয়ে একটু ছোট, এবং ঘন্টার কাটাটা হচ্ছে আসলে তোমার তার চেয়েও ছোট। অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে আসলে তোমার ঘন্টার কাটা। তাহলে ঘন্টার কাটার দৈর্ঘ্যটা সবচেয়ে কম, মিনিটের কাটার দৈর্ঘ্যটা হচ্ছে আসলে তোমার মাঝারি, এবং সেকেন্ডের কাটার দৈর্ঘ্যটা হচ্ছে আসলে তোমার সবচেয়ে বেশি। যেহেতু সেকেন্ডের কাটার দৈর্ঘ্য বা আরের মানটা সবচেয়ে বেশি হয়, দ্যাটস ওয়াই ঘড়ির কাটার সেকেন্ডের কাটার আসলে তোমার ধরে নাও যে রৈখিক বেগের মানটা সবচেয়ে আসলে তোমার বেশি হয়ে থেকে থাকে। আর দেখো ভি ইজ প্রপোর্শনাল টু আর, ভি মানে কি রৈখিক বেগ, আর আর মানে কি আসলে আমাদের দূরত্ব। এখন ধরে নাও যে একটা ঘড়ির ক্ষেত্রে আমি চাচ্ছি যে ভি এর মানটা আসলে তোমার সর্বনিম্ন করতে। এখন দেখো আরটা কি ছিল, কেন্দ্র থেকে দূরত্ব। এটা যদি আসলে তোমার কেন্দ্রে থাকে তাহলে আর কি কোনো প্রকার দূরত্ব অতিক্রম করছে? কোনো দূরত্ব অতিক্রম করা নেই। তাহলে এই জায়গায় আসলে তোমার আর এর মানটা আসলে তোমার জিরো হয়ে যাবে। তাহলে দেখো ভি এর মানটা, আর এর মানটা বা দূরত্বের মানটা যদি জিরো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার আর এর মানটাও কিন্তু আসলে তোমার জিরো হয়ে যাবে। তাহলে ভি এর মান, আর এর মানটা যদি তোমার জিরো হয়ে যায়, দ্যাট মিনস আমাদের কেন্দ্রে এই রৈখিক বেগের মানটা আসলে তোমার জিরো হয় বা আসলে আমাদের সর্বনিম্ন হয়ে থাকে। আর দেখো আমি যদি এই প্রান্তে যাই, সাপোজ এই দূরত্বের মানটা হচ্ছে আসলে তোমার 3 মিটার, তাহলে সেক্ষেত্রে আসলে তোমার ভি ইজ প্রপোর্শনাল টু হবে আসলে তোমার 3। বাট একদম এই প্রান্তের দূরত্বটা আমি বললাম হচ্ছে আসলে 5 মিটার, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 5, মানে এই মানে হচ্ছে এই মানটা কিন্তু আসলে মোটামুটি আসলে আমাদের অনেক গুণ আসলে তোমার বেশি হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের প্রান্তে এই রৈখিক বেগের মানটা হয় আসলে তোমার সর্বোচ্চ। তাহলে দেখো ঘড়ি কাটার ক্ষেত্রে আমাদের কেন্দ্রে আসলে তোমার মান হয় 0 অথবা সর্বনিম্ন, এবং প্রান্তে এই মানটা হয় আসলে সর্বোচ্চ। এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এখন দেখো এই প্রশ্নটা আমি তোমাকে প্রশ্ন করতেছি এরকম যে একটা, তোমার কাছে একটা ঘড়ি রয়েছে, আমি যে কাজটা করলাম ঘড়ি কাটার মিনিটের দৈর্ঘ্য, মানে ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্যটা আমি কমাই দিলাম, তাহলে এক্ষেত্রে রৈখিক বেগের কি পরিবর্তন হবে? তো সর্বপ্রথম বিষয়টা, যেহেতু আসলে ঘড়ি নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি, তার দ্যাট মিনস আমাদের ওমেগাটা স্থির হবে। ওমেগা স্থির মানে হচ্ছে আসলে এক্ষেত্রে আমাদের ওমেগাটা আসলে তোমার চেঞ্জ হবে না। আর হচ্ছে আসলে আমাদের আর এর মানটা কমে দেওয়া হয়েছে, দ্যাট মিনস আসলে আমাদের ভি এর মানটা বা আসলে তোমার রৈখিক বেগের মানটাও আসলে তোমার কমে যাবে। আর এই বিষয়টা আমরা অবশ্যই মনে রাখবো। এখন দেখো আমরা আরও কয়েকটা ব্যাপার মনে রাখি, সেটা হচ্ছে আসলে আমাদের ত্বরণ। এই ত্বরণটা সাধারণত আসলে তোমাদের 3 প্রকার হয়। সর্বপ্রথম যে ত্বরণটা, সেটাকে আসলে বলা হয় আসলে তোমার কেন্দ্রমুখী ত্বরণ। এখন এই কেন্দ্রমুখী ত্বরণটা আসলে কি? সেটা হচ্ছে একটা বস্তুকে যদি তুমি আসলে বৃত্তাকার পথে ঘুরাও, আসলে তুমি বৃত্তাকার পথে ঘুরাইতেছো, তখন সে কেন্দ্রের দিকে যে ত্বরণটা আসলে তোমার লাভ করে, তখন সেটাকে আসলে বলা হয় আসলে তোমার কেন্দ্রমুখী ত্বরণ। এবং এই কেন্দ্রমুখী ত্বরণের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এ ইকুয়াল হয় আসলে তোমার ভি স্কোয়ার ডিভাইডেড আর, যেখানে ভি সমান একটু আগে কিন্তু আমরা দেখছিলাম আসলে তোমার ওমেগা ইন্টু আর। তাহলে তুমি যদি ভি এর পরিবর্তে এখানে ওমেগাটা বসাই দাও, তাহলে মানটা আসবে কিন্তু আসলে তোমার ওমেগা ইন্টু আর তার উপর স্কোয়ার, মানে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। আর ওমেগা স্কোয়ার আর স্কোয়ারকে যদি আর দিয়ে ভাগ করো, তাহলে মানটা আসবে তোমার ওমেগা স্কোয়ার ইন্টু আর। অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণ, এটা ফর্মুলা হচ্ছে আসলে আমাদের দুইটা, একটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড আর, আরেকটা হচ্ছে আসলে তোমার ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে আসলে আমাদের আর। ঠিক আছে, তো একটা ব্যাপারে ক্লিয়ারলি বলি, আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে যদি আসলে তোমার ধরে নাও যে আসলে রৈখিক বেগের মানটা এবং আর এর মানটা গিভেন করা থাকে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। বাট সাধারণত তোমাদের অধিকাংশ ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদের যেহেতু ওমেগাটা এই অধ্যায়ে নতুন তুমি শিখছো, দ্যাটস ওয়াই এই ওমেগার মানটা আসলে তোমার দেওয়া থাকে, দ্যাটস ওয়াই এই ফর্মুলাটা আসলে তোমার বেশি ব্যবহৃত হয়। এবং আরেক প্রকার ত্বরণ থাকে, যে ত্বরণটাকে বলা হয় আসলে কেন্দ্র বিমুখী ত্বরণ, যেটা আসলে তোমার চতুর্থ অধ্যায়ে খুব ভালোভাবে জানতে পারবা। এবং আরেকটা থাকে আসলে তোমার স্পর্শীয় ত্বরণ। তাহলে এখান থেকে এই বিষয়গুলো আমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবো। দেখো আমরা একটু এইবার যে ব্যাপারটা শিখবো, সেটা হচ্ছে আসলে 1 rps। এটা সাধারণত কি, এটা এমসিকিউ থাকে, এটা কিন্তু আসলে তোমাদের কৌণিক বেগ এটা আসলে তোমার প্রকাশ করে। 1 rps এটার মান হচ্ছে আসলে তোমার রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ড যদি করো, মানে পার মান হচ্ছে আসলে তোমার ভাগ, তাহলে 2 পাই ভাগ 1 করলে আলটিমেটলি মানটা কিন্তু আসবে আসলে তোমার শুধুমাত্র 2 পাই। তাহলে দেখো এটা ম্যাথমেটিক্যাল টার্মে কাজ দিবে, সেটা হচ্ছে 1 rps, এটা মান হচ্ছে তোমার 2 পাই। আর দেখো 1 rpm এটা বলতে আসলে কি বোঝায়? 1 rpm বলতে সাধারণত বোঝায় 1 রেডিয়ান পার মিনিট। দেখো 1 রেডিয়ান পার মিনিট এটা মান হচ্ছে তোমার 2 পাই। আর 1 মিনিট মানে আসলে কত সেকেন্ড? 1 মিনিট মানে হচ্ছে আসলে তোমার 60 সেকেন্ড। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আসলে তোমার 1 rpm এটা মানে হচ্ছে তোমার 2 পাই বাই হচ্ছে তোমার 60। আর দেখো 1 rph, এখন তুমি নিজেও বলবা এখানে rp মানে হচ্ছে আসলে রেডিয়ান পার, আর h মানে হচ্ছে আসলে আপনার হচ্ছে আওয়ার। তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে এখানে আমাদের মানটা আসবে 2 পাই, আর এখানে 1 আওয়ার মানে কত সেকেন্ড? অ্যান্সারটা হচ্ছে তোমার 3600 সেকেন্ড। তাহলে এটাই হবে আসলে তোমার ধরো মানে কাঙ্ক্ষিত বিষয়। এবং এখান থেকে এই ব্যাপারগুলো সাধারণত তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মে কাজে লাগবে, একই সাথে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসলে তোমার কাজে লাগবে। তারপর দেখো সেকেন্ডে কাটা যে
পর্যায়কাল, এই পর্যায়কালটা সাধারণত হয় আসলে তোমার 60 সেকেন্ড। মিনিটের কাটা, দেখো মিনিটের কাটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে আবার সেই বিন্দুতে ফেরত আসতে সময় লাগে তার হচ্ছে আসলে তোমার 1 ঘন্টা, আর 1 ঘন্টা মানে আসলে তোমার 3600 সেকেন্ড। দ্যাটস ওয়াই মিনিটের কাটার পর্যায়কালটা হচ্ছে আসলে তোমার 3600 সেকেন্ড। আর দেখো ঘন্টার কাটা, এটা নিয়ে সাধারণত তোমাদের উল্টাপাল্টা হয়, এবং এই উল্টাপাল্টা যেন না হয় এই বিষয়টি ক্লিয়ারলি বলি। দেখো ঘন্টার কাটা, তোমাদের ঘড়িতে দেখবে যে ঘন্টার কাটা কিন্তু আসলে তোমার 12 ঘন্টা পর পর কিন্তু তোমার মানে একই বিন্দুতে তোমার ফেরত আসে, এক্ষেত্রে কিন্তু তোমার 24 ঘন্টা পর পর ফেরত আসে, এই জিনিসটা ভাবা যাবে না। তাহলে দেখো ঘন্টার কাটার ক্ষেত্রে পর্যায়কালের মানটা আসবে হচ্ছে আসলে তোমার 12 ইন্টু 3600, অর্থাৎ এটা হচ্ছে আসলে তোমার ঘন্টার কাটার পর্যায়কাল। এখন দেখো তুমি যদি আসলে মানে আমরা একটু আগে তোমার ওমেগা ইকুয়াল শিখলাম হচ্ছে আসলে তোমার টোয়াইস পাই বাই টি, যেখানে টিটা ছিল হচ্ছে আসলে আমাদের পর্যায়কাল। তুমি যদি সেকেন্ডের কাটার পর্যায়কালটা আসলে বের করতে চাও তাহলে এখানে টি এর মানটা শুধুমাত্র বসাই দিবা আসলে 60, যদি মিনিটের মানটা বেশি বের করতে চাও তাহলে বসাই দিবা আসলে তোমার 3600, আর ঘন্টার কাটারটা বের করতে চাইলে 12 ইন্টু 3600 বসাই দিবা, তাহলে তুমি মানটা পেয়ে যাবা। আর দেখো এখান থেকে তোমাদের এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা, সেই ইনফরমেশনটা হচ্ছে তোমাদের সেকেন্ডের কাটা এবং মিনিটের কাটা এবং ঘন্টার কাটা, এদের যে অনুপাতটা হয় এটা কিন্তু মনে রাখবা, আগে সেকেন্ড তারপরে মিনিট তারপরে ঘন্টা, এদের যে অনুপাতটা হয় তোমার সেকেন্ডের মানটা যদি হয় আসলে 1, তাহলে মিনিটের মানটা হবে আসলে 12, এবং ঘন্টার কাটার আসলে তোমার কৌণিক বেগের মানটা হবে আসলে তোমার 720। দ্যাট মিনস আমাদের এক কথায় এই অনুপাতটা আমরা ভালোভাবে মনে রাখবো এমসিকিউর জন্য। বাট যদি তোমাকে কখনো যদি ফ্রিকোয়েন্সি মানটা বের করতে বলে, আমরা ফ্রিকোয়েন্সি সমান একটু আগে দেখলাম 1/t, টি মানে হচ্ছে আসলে তোমার পর্যায়কাল ছিল, তাহলে সেকেন্ডের কাটার ক্ষেত্রে পর্যায়কালটা হচ্ছে 60, বসাই দিবা 60, একটা মান চলে আসবে ফ্রিকোয়েন্সি। তারপর দেখো মিনিটের কাটার ক্ষেত্রে 3600, আমি দেখে দিচ্ছি মিনিটের কাটার পর্যায় মানে ফ্রিকোয়েন্সিটা বের করতে যাচ্ছি, তাহলে দেখো এক্ষেত্রে 1/3600, এটা মানটা আসবে আসলে তোমার 2.78 ইন্টু 10⁻⁴ হার্টস। এখন যদি তোমাকে বলি ঘন্টার কাটা, তাহলে এখানে জাস্ট এখানে 12 ইন্টু 3600 বসাই দিবা, তাহলে হয়ে যাবে। আর দেখো আমাদের এখান থেকে এই ইনফরমেশনগুলো আমরা আরেকটু রিভিউ করে দেই, সেটা হচ্ছে সমান সময় যদি সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ কৌণিক বেগের ক্ষেত্রে কোনো একটা বস্তু যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে এক্ষেত্রে তোমার রৈখিক বেগের মানে ভি এর দিকটা আসলে তোমার পরিবর্তন হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে সুষম বৃত্তীয় গতিতে আমাদের রৈখিক বেগ এবং আসলে তোমার মানে রৈখিক ত্বরণের দিকগুলো কীরকম হয়। দেখো রৈখিক বেগ যেটা থাকে, এই রৈখিক বেগটা সবসময় আসলে তোমার স্পর্শ বরাবর আসলে তোমার কাজ করে। দ্যাটস ওয়াই তোমার এই রৈখিক বেগের দিকটা হয় আসলে তোমার স্পর্শক বরাবর, অথবা হচ্ছে বাংলা কথায় আসলে তোমার স্পর্শমুখী। আর যে ত্বরণটা থাকে এই ত্বরণটা সবসময় কাজ করে আসলে তোমার কেন্দ্রের দিকে। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আসলে তোমার ত্বরণটা হয় এটা আসলে তোমার কেন্দ্রমুখী। আর দেখো ঘূর্ণায়মান, অর্থাৎ একটা বস্তু যদি ঘুরতে থাকে তাহলে ঘূর্ণায়মান প্রতিটি কণার কৌণিক ত্বরণ বা মন্দন সমান হয়। অর্থাৎ একটা বস্তু যদি আসলে ঘুরতে থাকে তাহলে সেক্ষেত্রে আসলে তোমার কৌণিক ত্বরণ অথবা মন্দন এই দুইটা জিনিসই আসলে তোমার সমান হবে। আর সুষম বৃত্তীয় গতিতে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে তাহলে সেক্ষেত্রে তার আসলে তোমার কৌণিক ত্বরণের মানটা হয় আসলে তোমার 0, এটা কিন্তু আমরা একটু আগেও দেখছি এবং এই ইনফরমেশনটা মনে রাখবো। আর সুষম বৃত্তীয় গতির কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এক্ষেত্রে আসলে তোমার দুটিটা সমান হয় এবং বেগটা হয় আসলে তোমার সমকৌণিক, আর এক্ষেত্রে আসলে তোমার কেন্দ্রমুখী ত্বরণ আসলে তোমার থেকে থাকে। আর দেখো এই যে সুষম বৃত্তীয় গতি, এখান থেকে আসলে যে বেসিকটা বা যা কিছু আসলে তোমার বোঝানো হলো এর মাধ্যমে তোমার এমসিকিউ ইনশাআল্লাহ সব কিছু কভার হয়ে যাবে, একই সাথে আসলে তোমার ম্যাথমেটিক্যাল প্রবলেমও সব কিছু কভার হয়ে যাবে। দেখো এবার আমরা এই টপিক থেকে সাধারণত যত রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেম হয় সবগুলো আমরা সলিউশন করে নিব। তো প্রাথমিক অবস্থায় দেখো ম্যাথগুলো খুবই সহজ, সেটা হচ্ছে আসলে তোমার 2 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে একটা জিনিস ঘুরতেছে, যেটা আসলে তোমার প্রতি মিনিটে আসলে তোমার 30 বার ঘোরে। তো প্রশ্নটা হচ্ছে এই ক্ষেত্রে আসলে তোমার রৈখিক বেগ ভি এর মানটা কত হবে। এটা কুয়েটে আসলে তোমার 9 সেশনের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 14-15 সেশনে, চট্টগ্রাম ইউনিভার্সিটি 15-16 সেশনে এবং এমবিএসটিইউ এ আসা তোমার 15-16 সেশনের প্রশ্ন। যেহেতু তারা আমাদের রৈখিক বেগ ভি বের করতে বলছে, তাহলে ভি ইকুয়াল ওমেগা ইন্টু আর, আর ওমেগার ফর্মুলা আমরা শিখেছিলাম টোয়াইস বাই এন বাই টি। তারা আমাদের বলছে প্রতি মিনিটে আসলে তোমার 30 বার। দ্যাট মিনস এক্ষেত্রে আসলে তোমার এন এর মানটা হচ্ছে আসলে তোমার 30, আর প্রতি মিনিট মানে টি এর মানটা হচ্ছে আসলে 1 মিনিট। 1 মিনিট মানে আসলে কত সেকেন্ড হয়, 1 মিনিট মানে হয় হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তাহলে আমরা এখানে দেখো 2 পাই ইন্টু আসলে এন এর মানটা বসাই দিব 30, টি এর মানটা বসাই দিব 60, আর তারা আমাদের ব্যাসার্ধের মানটা বলে রাখতে আসলে তোমার 2 মিটার। দ্যাট মিনস এখানে আর এর মানটা হবে আসলে 2, এবং এখান থেকে ক্যালকুলেশন করে মানটা আসবে আসলে তোমার 2 পাই মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখান থেকেই যদি আসলে তোমাকে আমি যদি বলতাম যে আসলে তোমার মানে কেন্দ্রমুখী ত্বরণটা বের করো, তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়াল হতো আমাদের ভি স্কোয়ার ডিভাইডেড আর। এই ফর্মুলা তো জানাই আছে, তাও ভি এর মানটা তো তুমি এখান থেকে পেয়ে গেছো, জাস্ট আটটাতে ভাগ করে দিতে তাহলে আসলে তুমি কেন্দ্রমুখী ত্বরণটা পেয়ে যাতা। অথবা তুমি ওমেগা স্কোয়ার ইন্টু আর যদি করো তাহলে আসলে তুমি কেন্দ্রমুখী ত্বরণটা আসলে তুমি পেয়ে যাবা। এখন দেখো একটা বস্তু যদি তোমার ভি বেগে আসলে তোমার ঘুরতেছে, এখন দেখো এখানে তোমার ভি বেগে আমি কিন্তু আসলে বলি নাই যে কৌণিক বেগে ঘুরতেছে, আমি বলতেছি রৈখিক বেগে ঘুরতেছে। তাহলে এখানে এ এর সাথে আর এর সম্পর্ক কি, তাহলে এ এর সাথে আর এর সম্পর্কটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যত জায়গায় আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে আমাদের গ্রাফটা কিন্তু অবশ্যই কীরকম হবে, সেটা হবে আমাদের মানে কথায় মানে আয়তাকার অধিবৃত্তাকার গ্রাফ, অর্থাৎ আমাদের গ্রাফটা হবে আসলে তোমার অধিবৃত্ত, যেহেতু আসলে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা 18-19 সেশনের প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা বস্তু ঘুরতেছে, তার আসলে তোমার রৈখিক বেগের মানটা হচ্ছে আসলে তোমার 20 মিটার পার সেকেন্ড।
ত্বরণের মানটা, কেন্দ্রমুখী ত্বরণের মানটা হচ্ছে আসলে তোমার 2। তো প্রশ্নটা হচ্ছে এখানে আর বা ব্যাসার্ধের মানটা আসলে কত হবে, তাহলে এ ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড আর, এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। এবং আর এর মানটা আমাদের কত আসবে, দেখো আর এর মানটা আসলে আসবে ভি স্কোয়ার বাই এ, তাহলে ভি স্কোয়ার মানে বেগের উপর স্কোয়ার, 200-এর উপর স্কোয়ার করলে মানটা আসবে আসলে তোমার 400। আর দেখো আর ত্বরণের মানটা হচ্ছে আমাদের 2, ঠিক আছে, 200-এর উপর স্কোয়ার করলে আমাদের মানটা আসবে আসলে 400 না, সরি, মানটা আসলে আমাদের আসবে হচ্ছে আসলে এক্ষেত্রে আসলে মানটা আসবে আমাদের 1600, ঠিক আছে, সরি 220 মানে হচ্ছে আমাদের 400, এটাই আসলে আসার কথা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 400-কে 2 দিয়ে আসলে ভাগ করলে মানটা আসলে কত আসবে আমাদের, দেখো এখানে আমাদের মানটা আসলে আসবে হচ্ছে আসলে তোমার 200, অর্থাৎ এক্ষেত্রে আসলে আমাদের ব্যাসার্ধ ভেক্টরের মানটা হবে আসলে তোমার 200 মিটার। এটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসা 17-18 সেশনের প্রশ্ন এবং সিইউ এমএইউ আসা 19-20 সেশনের প্রশ্ন। তারপর দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম যে 15 সেন্টিমিটার দীর্ঘ একটা ঘড়ির কাঁটার প্রান্তের রৈখিক বেগের মানটা কত হবে। দেখো এক্ষেত্রে একটা ব্যাপার ক্লিয়ারলি বলি, আমাদের প্রশ্নে ঘড়ির কাঁটা যদি শুধুমাত্র এতটুকুই বলে থাকে, তারা আমাদের বলে নেয় সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা, না আসলে ঘন্টার কাঁটা। তো ঘড়ির কাঁটা যদি আসলে বলে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মিনিটের কাঁটাটা ইউজ করবো। বাট স্পেসিফিকভাবে যদি আমাদের বলে থাকে যে সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা বা ঘন্টা কাঁটা, তাহলে সেক্ষেত্রে আসলে ব্যাপারটা আলাদা হবে, সেক্ষেত্রে আসলে উল্লেখ করা থাকবে। তাহলে ভি ইকুয়াল ওমেগা ইন্টু আর, ওমেগা ইকুয়াল টোয়াইস পাই, এখানে আমাদের টি এর মানটা আসলে কত আসবে, পর্যায়কাল ঘন্টা কাঁটার ক্ষেত্রে 12 × 3600। আর এখানে তোমার দৈর্ঘ্যের মানটা কত, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার মান হচ্ছে 0.15 মিটার। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি মানটা আসলে পেয়ে যাবা। বাট যদি আসলে আমাদের মিনিটের কাটা বলতো তাহলে ওমেগা ইকুয়াল হতো তোমার টোয়াইস পাই বাই টি, মিনিটের কাটার পর্যায়কালটা কত ছিল 3600। এটা তোমার জেকে এনএইউ আসা 19-20 সেশনের প্রশ্ন। তারপর দেখো এই প্রশ্নটা সাধারণত আমি নিজে যখন অ্যাডমিশনে ছিলাম তখন আসলে প্রশ্নটা একটু অন্যরকম লাগতো, বাট আমি চেষ্টা করবো বিষয়টা তোমাদের সামনে সহজভাবে, মানে এই বিষয়টা আসলে তোমাদের কাছে কিছু মনে হবে না, ঠিক আছে। তো দেখো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা ঘড়ির কাঁটার সুইচ অন করার পর এটা তখন 10 বার আসলে তোমার ঘোরে, মানে 10 বার ঘূর্ণনের পর তার আসলে তোমার কৌণিক বেগের মানটা হয় আসলে তোমার 20 রেডিয়ান পার সেকেন্ড। আর তাহলে এখান থেকে তোমার কৌণিক ত্বরণ বা আলফার মানটা কত হবে, এটা আসলে তোমার এগ্রিকালচার এবং ইঞ্জিনিয়ারিংয়ে আসা একটা প্রশ্ন। তো একটাভাবে ক্লিয়ারলি বলি, মানে এখান থেকে বিষয়টা শিখে দেয়, সেটা হচ্ছে আসলে আমাদের রৈখিক বেগের ক্ষেত্রে যত জায়গায় আসলে আলফা ছিল, কৌণিক বেগের সূত্রগুলোর সাথে, মানে রৈখিক বেগের ক্ষেত্রে যত জায়গায় মানে এ ছিল, কৌণিক ত্বরণের ক্ষেত্রে মানে যত জায়গায় রৈখিক ত্বরণ ছিল এ, কৌণিক ত্বরণের সূত্রগুলোর ক্ষেত্রে হবে আসলে তোমার আলফা। আর যত জায়গায় আসলে তোমার রৈখিক সরণটা ছিল এস, সেই জায়গায় হবে আসলে তোমার থিটা, এবং যত জায়গায় ভি ছিল সেই জায়গায় হবে আসলে তোমার ওমেগা। তাহলে আসলে তোমার সূত্রগুলো নতুন করে আসলে তোমার মুখস্থ করতে হবে না। তাহলে লাইক আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে ভিটা কি ছিল শেষ বেগ, ইউটা ছিল আদি বেগ, তাহলে এখানে বেগের ফর্মুলা বৃত্তের ক্ষেত্রে হয় ওমেগা, তাহলে আমি এখানে লিখলাম ওমেগার উপর স্কোয়ার প্লাস ওমেগার উপর স্কোয়ার, এটা হচ্ছে তোমার শেষ বেগ, এটা হচ্ছে আসলে আদি বেগ, প্লাস 2 ইন্টু দেখো এটা ছিল ত্বরণ, এক্ষেত্রে আসলে ত্বরণটা হবে আসলে আলফা মানে বৃত্তীয় গতির ক্ষেত্রে, এসটা ছিল সরণ, এক্ষেত্রে তোমার থিটাটা হবে আসলে তোমার সরণ। দেখো এক্ষেত্রে আসলে তোমার সুইচ অন করার পর মানে আমাদের গাড়ি থেমে যাওয়ার কেসটা, এখান থেকে আলফার মানটা আমাদের বের করতে বলা হয়, মানে আসলে তোমার কৌণিক ত্বরণটা। তাহলে আমাদের এক্ষেত্রে আসলে আমি কি বলছিলাম যে প্রসেসটা ছিল হবে আসলে একটা বেগের উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু সরণ, তাহলে সেক্ষেত্রে আসলে তোমার ধরে নাও যে এটা বৃত্তীয় গতির ক্ষেত্রে কি হবে, একটা বেগ যেটা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু আসলে সরণ, সরণ মান হচ্ছে আসলে তোমার এক্ষেত্রে হবে আসলে তোমার থিটা। এখন দেখো ওমেগা আমাদের বেগের মানটা প্রশ্নে গিভেন করা রয়েছে 20, তাহলে তুমি এখানে বসে দাও 20-র উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু থিটা, থিটা মান আসলে কি তোমার 2πn, এটা কিন্তু আমরা আগে শিখছিলাম, যেহেতু তারা আমাদের বলছে আসলে 10 বার ঘূর্ণন, দ্যাটস ওয়াই এন এর মানটা হবে 10, আর এখান থেকে ক্যালকুলেশন করে মানটা আসবে তোমার 3.18 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2। দেখো এবার আমরা গ্রাফ সংক্রান্ত বিষয় নিয়ে আসলে আলোচনা করব, এবং গ্রাফের এই ব্যাপারগুলো যদি আসলে তুমি বুঝে নাও বা আসলে মনে রাখো তাহলে তোমাদের গ্রাফ সংক্রান্ত আসলে এ টু জেডি কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রাথমিক অবস্থায় একটা গ্রাফের এটা হচ্ছে আসলে তোমার ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আসলে তোমার এক্স অক্ষ, এটা আসলে তুমি জানো। এখানে যদি আমি ট্যান থিটা বের করতে চাই, ট্যান থিটা মানে কি আসলে তোমার লম্ব বাই ভূমি, তাহলে এক্ষেত্রে লম্বটা হচ্ছে আসলে ওয়াই এবং ভূমিটা হচ্ছে আসলে তোমার এক্স, তাহলে এক্ষেত্রে তোমার ট্যান থিটা মানে হচ্ছে আসলে তোমার ওয়াই বাই এক্স, যেটা বাংলা মানে আসলে তোমার বুঝায় সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড হচ্ছে আসলে তোমার এক্স অক্ষ বরাবর পরিবর্তন। ধরে নাও ওয়াই অক্ষে প্রাথমিক অবস্থায় ছিল আসলে তোমার 0 বিন্দুতে, পরবর্তীতে সে চলে গেছে আসলে তোমার 5 বিন্দুতে, তাহলে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা কত হবে, সেটা হবে আসলে তোমার 5 - 0। যদি এখানে প্রাথমিক অবস্থায় 1 বিন্দুতে থাকতো তাহলে 5 - 1 আমরা করতাম। আর দেখো এখানে এক্স অক্ষ বরাবর যে পরিবর্তন, ধরে নাও যে প্রাথমিক অবস্থায় 0-তে ছিল পরে 4-এ গিয়েছে, তাহলে আসলে হবে তোমার 4 - 0। দেখো ট্যান থিটা এটা ইকুয়াল মানে যে আসলে তোমার ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড এক্স অক্ষের পরিবর্তন বা ওয়াই বাই এক্স, এটাকে আসলে তোমাদের বইয়ের ভাষায় বলা হবে আসলে তোমার ঢাল, অর্থাৎ একটা সরলরেখার ঢাল, এটা মানে হচ্ছে আসলে তোমার ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড হচ্ছে আসলে তোমার এক্স অক্ষ বরাবর পরিবর্তন বা হচ্ছে আসলে ওয়াই বাই এক্স। এখন দেখো আমি যদি এখানে লিখি এস টি, এটা মানে হচ্ছে আসলে তোমার এস বনাম টি। দেখো এস বনাম টি মানে আমি এখানে ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে এস বা সরণ, আর এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে আমি সরণ বা হচ্ছে তোমার সময়। তাহলে এস বনাম টি মানে ক্ষেত্রে তুমি ঢালটা যদি বের করো তাহলে ওয়াই অক্ষ ডিভাইডেড এক্স অক্ষ, তাহলে তোমার এস বাই টি, তাহলে এস বাই টি মানে সরণ ভাগ সময়, মানে কি আসলে আমার বেগ ছিল না, তাহলে অবশ্যই তাহলে এস বাই টি এর ঢালটা আমাদের সবসময় আসলে তোমার বেগ নির্দেশ করবে, অর্থাৎ সরণ এবং সময়ের লেখচিত্রের ঢালটা আমাদের
বেগ নির্দেশ করবে। আর আমি যদি এখানে লিখি ভি বনাম টি, তাহলে এখানে তোমার ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে ভি, এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে আসলে তোমার টি। তাহলে ট্যান থিটা ইকুয়াল হবে আসলে তোমার ভি বাই টি। আর ভি বাই থিটাই কি আসলে তোমার মানে ট্যান থিটাই মানে কি আসলে তোমার ঢাল না। তাহলে দেখো তোমার বেগ বনাম সময় এটার যে ঢালটা হবে সেই ঢালটা আসলে আমাদের ত্বরণ নির্দেশ করবে। তাহলে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্মরণের সময় এটা ঢাল আসলে আমাদের বেগ নির্দেশ করবে। আর বেগ এবং সময়ের গ্রাফ এটা আমাদের আসলে তোমার ঢাল নির্দেশ করবে, মানে এটা আসলে আমাদের ত্বরণ নির্দেশ করবে, এটা ঢাল আমাদের ত্বরণ নির্দেশ করবে। আর দেখো ক্ষেত্রফলের ব্যাপারে আসি। ক্ষেত্রফল মানে হচ্ছে আসলে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে আসলে তোমার ওয়াই ইন্টু এক্স, মানে ওয়াই অক্ষ ইন্টু এক্স অক্ষ। তাহলে দেখো আমরা যদি আসলে তোমার বেগ বনাম সময় এটার ক্ষেত্রফল কি হয় এটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এখানে তোমার ওয়াই অক্ষ বরাবর রয়েছে বেগ আর এক্স অক্ষ বরাবর রয়েছে আসলে সময় বা টি। তাহলে বেগ হচ্ছে আসলে তোমার মিটার পার সেকেন্ড আর সময়ের এককটা হচ্ছে তোমার সেকেন্ড। তাহলে দেখো এখানে আলটিমেটলি সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স কেটে গিয়ে শুধুমাত্র থাকবে আসলে তোমার মিটার। দ্যাটস ওয়াই বেগ বনাম সময় এটা ঢাল আসলে আমাদের ত্বরণ নির্দেশ করে, আর এটা ক্ষেত্রফলটা আসলে আমাদের স্মরণ বা দূরত্ব আসলে তোমার নির্দেশ করে থেকে থাকে। এবার দেখো আমরা কয়েক প্রকার গ্রাফ দেখবো। জাস্ট লাইক এস ইকুয়াল ভিটি ছিল, আমি যদি এস বনাম টি নেই, এস বনাম টি নিলাম, তাহলে এখানে এস আর টি এর মধ্যে সম্পর্কটা কি, এস আর টি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক। তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে যত রকমের সমানুপাতিক সম্পর্ক, আমাদের গ্রাফটা হবে অবশ্যই আসলে তোমার মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ। আর দেখো এটা গ্রাফ আরও একভাবে আঁকা যায়, সেটা হচ্ছে তুমি যদি এস বনাম টি এখানে এস আর এখানে টি নাও, তাহলে এটা আসলে আমাদের সমবেগ আসলে তোমার মানে সমবেগ আসলে তোমার নির্দেশ করে। কিভাবে সমবেগ নির্দেশ করে দেখো, এটা মানে হচ্ছে আসলে তোমার স্মরণে কোনো প্রকার পরিবর্তনই আসলে তোমার হচ্ছে না। আর স্মরণে যদি কোনো প্রকার পরিবর্তন না হয় তাহলে তোমার বেগেরও পরিবর্তন হবে না। দ্যাটস ওয়াই এস বনাম টি এই গ্রাফটা আসলে আমাদের সমবেগ নির্দেশ করবে। আর দেখো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা তো আসলে আমরা সবাই জানি। আমি যদি এখান থেকে দেখো স্থির অবস্থা থেকে ক্যালকুলেশন করি, তাহলে এস ইকুয়াল থাকবে আসলে আমাদের হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে দেখো এস বনাম টি স্কোয়ার যে গ্রাফটা আসলে তোমার রয়েছে, এখানেও কি সমানুপাতিক সম্পর্ক না, সমানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে এটা আসলে তোমার মূল বিন্দুগামী গ্রাফ হবে। বাট এই গ্রাফটা আসলে তোমার ধরুন যদি টি স্কোয়ার থাকার কারণে তার গ্রাফের রূপটা চেঞ্জ হয়, এইভাবে আসলে তোমার নিচ থেকে সে আসলে তোমার উপরের দিকে উঠতে থাকবে। বাট গ্রাফের আলটিমেটলি এই গ্রাফটা কিন্তু আসলে আমাদের মূল বিন্দুগামী হবে, এবং এই গ্রাফের নামটা হচ্ছে আসলে তোমার প্যারাবোলিক অথবা প্যারাবোলা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে আসলে এস বনাম টি স্কোয়ার গ্রাফ থেকে আমরা তাৎক্ষণিক বেগ আসলে তোমার বের করতে পারি। এবার আমরা ভি বনাম টি এর গ্রাফ দেখবো, এবং যত প্রকারের গ্রাফ হয় সেটা আমরা একটু আলোচনা করবো, এবং এগুলো নিয়ে সাধারণত তোমাদের এক্সামে হুবহু আসলে উঠাই দেওয়া হয়। আসলে এই গ্রাফটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে এটা আসলে তোমার কিসের গ্রাফ, তাহলে অ্যান্সারটা হবে সমবেগের গ্রাফ। এই গ্রাফটা আসলে নির্দেশ করা হবে যে এই গ্রাফটা আসলে কীরকম হবে, তো মূল বিন্দুগামী গ্রাফ হবে। তোমাকে প্রশ্ন করা হবে যে আসলে বেগ বনাম সময়ের ঢালটা কি নির্দেশ করে, তাহলে অ্যান্সারটা হবে ত্বরণ। তোমাকে প্রশ্ন করা হবে স্মরণ বনাম সময়ের ঢালটা কি নির্দেশ করে, তাহলে অ্যান্সারটা আসলে হবে আসলে বেগ। তোমাকে আসলে কখনো তোমার ধরে নাও যে এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এই দুইটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ঢাল বের করতে বলবে বা কিছু বের করতে বলবে, তখন তুমি ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড এক্স অক্ষের পরিবর্তন করবে, তাহলে হয়ে যাবে। এখন দেখো আমরা আরেকটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, আমি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করি তাহলে ভি ইকুয়াল হবে আসলে আমাদের এটি। তাহলে দেখো এখানে আমাদের ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে আসলে আমাদের সমানুপাতিক সম্পর্ক। তো প্রাথমিক অবস্থায় এখানে যদি আমি ভি আর এখানে যদি তোমার টি নেই, তাহলে এই গ্রাফটা আমাদের সমবেগ নির্দেশ করে। কেন সমবেগ নির্দেশ করে, কারণ এই জায়গায় দেখো আমাদের বেগের কোনো প্রকার আসলে তোমার পরিবর্তন আসলে তোমার হচ্ছে না, মানে যে মানটা রয়েছে সেই মানটা আসলে তোমার নির্দেশ করতে আসছে। দ্যাটস ওয়াই এই গ্রাফটাও এটা হবে আসলে আমাদের সমবেগের গ্রাফ। আর দেখো ভি আর টি, এখানে ভি আর টি এর সম্পর্কটা কি, ভি আর টি এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। দ্যাটস ওয়াই এই গ্রাফটা হবে আসলে তোমার মূল বিন্দুগামী গ্রাফ। আর এটা আসলে কখন প্রশ্নে আমাদের যদি বলা হয় আসলে সমতরণ, অর্থাৎ ত্বরণটা যদি আসলে তোমার সমান হয়ে থাকে, বা যদি অসমতরণ হয়ে থাকে, তাহলে গ্রাফটা এবার নিচ থেকে উপরের দিকে না যায়, তোমার গ্রাফটা আসলে তোমার উপরের থেকে আসলে তোমার নিচের দিকে আসবে। বাট যদি আসলে আমাদের কখনো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, অর্থাৎ আদিবেগের মান আসলে দেওয়া থাকে, আমি ধরে নিচ্ছি আদিবেগের মানটা হচ্ছে আমাদের 5 প্লাস হচ্ছে আসলে তোমার এটি, তাহলে এই আদিবেগের মানটা 5, এটা দ্বারা সাধারণত বোঝায় যে গ্রাফটা আসলে তোমার 5 অক্ষ বরাবর উপরে গেছে, তারপর একটা নির্দিষ্ট বেগ বরাবর চলে যাবে, তাহলে ভি বনাম টি এর গ্রাফটা হবে আসলে তোমার এইরকম। আর দেখো এইবার আমরা একটা বিষয় শিখবো, জাস্ট লাইক আমি এখানে স্মরণ নিলাম আর এখানে আসলে তোমার সময় নিলাম। দেখো এই গ্রাফটা নিচ থেকে উপরের দিকে উঠতেছে, তাহলে নিচ থেকে যখন উপরের দিকে উঠতেছে, দ্যাট মিনস এক্ষেত্রে যদি তুমি ঢাল নির্ণয় করো স্মরণ ভাগ সময় মানে আসলে কি বেগ, তাহলে এই অংশটা আসলে তোমার ধরে নাও যে আসলে সমবেগ নির্দেশ করবে। তারপর দেখো এখানে আসলে তোমার বেগের কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে যদি কোনো প্রকার বেগের পরিবর্তন আসলে তোমার না হয়, তাহলে এখানে আমাদের কোনো প্রকার বেগের মানে পরিবর্তনটা হবে না। আর এখান থেকে নিচের দিকে যখন নামতেছে, দেখো এক্ষেত্রে আসলে তোমার কি হয়ে যাচ্ছে, মানটা আসলে তোমার কমে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আসলে তোমার আসলে অসমবেগ, মানে এক্ষেত্রে আসলে তোমার বেগের মানটা আসলে তোমার কমে যাবে, মানে আসলে অসমবেগটা আসলে তোমার প্রকাশ করবে। অর্থাৎ এই জায়গায় বেগটা আসলে তোমার বৃদ্ধি পাবে, সমবেগে চলবে, এই জায়গায় কোনো প্রকার বেগ থাকবে না, আর এক্ষেত্রে বেগের মানটা হ্রাস পাবে। সিমিলারলি এই গ্রাফটাই যদি আসলে তোমার স্মরণ বনাম সময় না হয়, ভি বনাম টি হতো, অর্থাৎ বেগ বনাম সময় হতো, তাহলে বেগ বনাম সময় এটা মানে আসলে কি, তোমার ত্বরণ মানে আসলে তোমার ঢাল না, তাহলে এতটুকু আসলে তোমার সমতরণ নির্দেশ করতো। এই জায়গায় আমাদের কোনো প্রকার বেগ নেই, মানে বেগের পরিবর্তন হচ্ছে না, দ্যাটস
দ্যাটস ওয়াই এতটুকু হতো আসলে তোমার সমবেগ, আবার এতটুকু যেহেতু নিচের দিকে নেমে যাচ্ছে দ্যাটস ওয়াই এটাকে বলা আসলে সমত্বরণ। আর এই যে গ্রাফ রয়েছে এই গ্রাফ সংক্রান্ত সাধারণত এটা আসলে তোমাদের ম্যাথমেটিক্যাল ম্যাথ সেকেন্ড পেপারে 9B অধ্যায় এবং 9C অধ্যায়ের আসলে আলোচনা। এবং দেখো এগুলো আসলে মাত্র 2টা লেকচার আসলে তোমাদের শেষ করে দেওয়া রয়েছে। তোমরা যাদের আসলে তোমাদের দরকার তোমরা আসলে ক্লাসগুলো এনরোল করে নিয়ে খুবই অল্প সময় তোমাদের প্রিপারেশন লেভেলটা সর্বোচ্চ করে নিতে পারো। দেখো এইবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আসলে তোমাদের প্রাস, এবং এই প্রাস নিয়ে সাধারণত তোমাদের মনে অনেক ভয় থাকে, বাট আমরা যে বেসিকগুলো শিখছি এই বেসিকগুলো এবং কয়েকটা ট্রিক্স যদি তার শুধুমাত্র তোমার মাথার ভিতরে ঢুকে দেওয়া হয় তাহলে আসলে এই প্রাসটা আসলে তোমাদের জন্য আসলে কিছুই নয়। তো সর্বপ্রথম দেখো আমরা সাধারণত ক্রিকেট খেলা এটার উদাহরণটা দিচ্ছি, কারণ ক্রিকেট খেলা সবাই দেখে থাকে। একজন ব্যাটসম্যান সে যখন আসলে তোমার বলকে ছক্কা মারে তখন কিন্তু আসলে ব্যাপারটা আসলে এরকম হয় না যে বলটা তোমার ধরে নাও আসলে এইরকম ভাবে মানে উড়ে 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 আবার তোমার বাউন্ডারি লাইনে গিয়ে আসলে তোমার পরে। আর দেখো এক্ষেত্রে তোমার ধরে নাও যে আসলে আনুভূমিক বরাবর যে দূরত্বটা সেটাকে আসলে প্রকাশ করলাম এক্স দিয়ে, আর এটা উলম্ব যে দূরত্ব এটা হচ্ছে আসলে ওয়াই। এইভাবেই যদি আসলে তোমার ধরে নাও যে একটা ক্রিকেট বলকে যখন এইভাবে আসলে মারা হয় এখানে যে গতিটা হয় এটাকেই সাধারণত বলা হয় আসলে তোমার প্রাস। অর্থাৎ প্রাস বলতে আসলে কি, সেটা হচ্ছে শূন্যে নিক্ষিপ্ত অথবা আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে যদি উলম্বের দিকে মারা হয়, এটা হতে পারে তোমার ক্রিকেট বল, এটা হতে পারে তোমার ফুটবল, অথবা যদি কেউ বর্ষা নিক্ষেপ করে, মানে এরা একই সাথে উলম্ব বরাবরও দূরত্ব অতিক্রম করে, উলম্ব বরাবর মানে উপরের দিকে, আবার ম্যাটি বরাবর আসলে তোমার দূরত্ব অতিক্রম করে। যেমন ক্ষেপণাস্ত্র, ঢিল, বুলেট, বিমান থেকে নিক্ষিপ্ত বোমার গতি, এই সব কিছুকে আসলে বলা হবে প্রাস। তাহলে প্রাস বলতে আমরা কি বুঝবো, যে আসলে তোমার আনুভূমিকের সাথে উলম্ব বরাবর আসলে তোমার দূরত্ব অতিক্রম করবে। যেমন একটা বলকে যখন মারা হয় এই বলটা তোমার ধরে নাও যে উড়ে উড়ে গিয়ে আবার উপরের দিকেও যেমন দূরত্ব অতিক্রম করে, তখন তারা কিন্তু নিচ দিকে আসলে তোমার দূরত্ব আসলে তোমার অতিক্রম করে থাকে। তো সর্বপ্রথম দেখো এই প্রাস থেকে একটা প্রাস, এই প্রাসের কয়েকটা ইনফরমেশন আমরা একটু জেনে নেই। সেটা হচ্ছে এই প্রাসের গতিটা সাধারণত আসলে প্রাসটা এটা আসলে তোমার উলম্ব তলে সীমাবদ্ধ থেকে থাকে। অর্থাৎ এই প্রাসটা দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাস, এই প্রাসটা আসলে উলম্ব তল বা আসলে আমাদের ওয়াই এক্সিস বরাবর আসলে তোমার সীমাবদ্ধ থেকে থাকে। আর প্রাসের গতিটা হয় আসলে তোমার দ্বিমাত্রিক গতি বলতে গেলে তাদের ভূমি বরাবর আসলে তোমার গতি থাকে এবং উলম্ব বরাবর আসলে তোমার গতি থাকে। অর্থাৎ ভূমির দিক বরাবর এদের একরকম গতি থাকবে এবং উপরের দিক বা উলম্ব দিক বরাবর আসলে তোমার গতি থাকবে। আর প্রাসের গতি দেখো এখানে দেখতে পাচ্ছ এই চিত্রটা আসলে মোটামুটি বৃত্তের মতো। দ্যাটস ওয়াই প্রাসের গতিটা হয় আসলে তোমার বৃত্তাকার। আর দেখো প্রাস এটা সাধারণত হয় আসলে তোমার সমতরণ বিশিষ্ট। দেখো আমাদের নিচ দিক বরাবর ক্যালকুলেশন করবো আমরা ভূমি নিয়ে, উপরের দিকে কাজ করবো আমরা হচ্ছে আসলে তোমার কি নিয়ে, উলম্ব নিয়ে। আর দেখো উপর থেকে নিচের দিকে সাধারণত আমাদের অভিকর্ষ ত্বরণ জি কাজ করে না। দ্যাটস ওয়াই দেখো আনুভূমিক বরাবর কিন্তু কোনো ত্বরণ থাকে না, শুধুমাত্র উলম্ব বরাবর ত্বরণ থাকে, যেটা হচ্ছে আসলে জি। দ্যাটস ওয়াই বলা হয় আসলে প্রাসের গতিটা আসলে তোমার সমতরণ বিশিষ্ট। আর দেখো প্রাসের যে গতিপথটা এই গতিপথটাকে আসলে বলা হয় আসলে তোমার প্যারাবোলিক অথবা হচ্ছে আসলে তোমার অধিবৃত্তাকার। এবং এখান থেকে একটা ব্যাপারে ক্লিয়ারলি বলি, আফসোসের সাথে বলতে গেলেও সত্যি, প্যারাবোলিক এই কথাটার বাংলা অর্থ হচ্ছে আসলে তোমার পরাবৃত্তাকার। আর এখানে যে চিত্রটা আঁকানো হয়েছে এটা আসলে তোমার পরাবৃত্তের চিত্র। এটা আসলে তোমাদের ম্যাথমেটিক্যাল মানে ম্যাথ সেকেন্ড পেপারের 6ষ্ঠ অধ্যায় মানে কনিক যখন করবা তখন তোমরা আসলে বুঝতে পারবা। বাট তোমাদের বইয়ে সাধারণত আসলে প্যারাবোলিক বা অধিবৃত্তাকার এই কথাটাই আসলে তোমার উল্লেখ থেকে থাকে। দ্যাটস ওয়াই তুমি যদি আসলে ম্যাথমেটিক্যাল মানে মার্কস যদি উঠাতে চাও তাহলে পরীক্ষায় এই প্রশ্নটা খুবই কমন যে প্রাসের গতিপথটা কীরকম, তাহলে সেই অ্যান্সারটা হবে আসলে প্যারাবোলিক অথবা আসলে তোমার যদি অধিবৃত্তাকার। আর দেখো যদি এই দুইটার কোনোটা না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে আসলে তোমার পরাবৃত্তাকার। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে অ্যান্সারটা হবে আসলে পরাবৃত্তাকার। বাট যদি এই দুইটা উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে আসলে অ্যান্সারটা হবে আসলে তোমার অধিবৃত্তাকার। অর্থাৎ আমি বিষয়টা একটু ক্লিয়ারলি বলি, যদি আমাদের মানে প্রশ্নে আসলে বলা হয় যে প্রাসের গতিপথটা কীরকম, তাহলে অ্যান্সারটা হচ্ছে আসলে তোমার আসল মানে রিয়েল যে অ্যান্সারটা সেটা হবে পরাবৃত্তাকার। বাট মানে এক কথায় তোমাদের মানে পরীক্ষায় আসলে মানে মার্কস সিকিউর করার জন্য তোমাকে অবশ্যই সেটা আসলে তোমার অধিবৃত্তাকারে অ্যান্সার করতে হবে, যদিও এটা অধিবৃত্তাকার নয়। তাহলে প্রাসের গতিপথটা হচ্ছে আসলে তোমার প্যারাবোলিক বা হচ্ছে আসলে অধিবৃত্তাকার। যদি এটা থাকে তাহলে আমরা এটাই অ্যান্সার করব। আর এই দুটা যদি একসাথে উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে অধিবৃত্ত। বাট এই দুইটা না থেকে যদি শুধুমাত্র পরাবৃত্ত থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে আসলে তোমার পরাবৃত্তাকার। আর এই পরাবৃত্তাকার এই সমীকরণটা হয় ওয়াই ইকুয়াল আসলে তোমার বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। এটা জাস্ট একটু মানে মনে রাখবে এমসিকিউ এর জন্য। এখন দেখো এই প্রাসকে সাপোজ ধরে নাও যে এক কথায় একটা ক্রিকেট বলকে তুমি ধরে নাও যে আসলে মানে একটা নির্দিষ্ট বেগে, এই বেগের মানটা হতে পারে এক কথায় কেউ বলবে 20, কেউ বলবে 30, কেউ বলবে 40, মানে ব্যাট দিয়ে আসলে তোমার নিক্ষেপ করছে। আমি এখানে দ্যাটস ওয়াই এই বেগটাকে আসলে প্রকাশ করলাম শুধুমাত্র ভি দিয়ে, কারণ আসলে ভি এর মানটা তুমি যখন বলবা 20 আমি বসাই দিব 20, যদি তুমি বলো 30 আমি বসাই দিব 30, যদি তুমি বলো 40 আমি বসাই দিব 40। এখন তুমি এটা আবার তোমার ধরে নাও যে আসলে ভূমির সাথে তোমার 30 ডিগ্রি কোণ করে দিতে পারে। তুমি যদি আসলে আবার 45 ডিগ্রি কোণ করে মারো তাহলে 45 ডিগ্রি হবে, যদি আসলে তুমি 50 ডিগ্রি করে মারো তাহলে 50 ডিগ্রি হবে। তুমি আসলে কত ডিগ্রি কোণে মারতেছো এটা আমি আসলে ক্যালকুলেশন না করে ডিরেক্ট থিটা বলতেছি। তুমি যত ডিগ্রি কোণে মারবা আমি সেটাকে আসলে তোমার মানে ক্যালকুলেশন করে নিব। ঠিক আছে, তুমি যদি আসলে থিটা মান বলো 45 তাহলে আমি এখানে বসাই দিব 45।
এখন দেখো আমাদের এখানে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে আনুভূমিক আর একটা হচ্ছে আসলে উলম্ব। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু আসলে মানে দেখছিলাম যে আসলে একটা ভেক্টরকে আসলে দুই ভাগে ভাগ করা বা উপাংশে ভাগ করা, আর উপাংশে ভাগ করার শর্টকাট প্রসেসটা আমরা কি শিখছিলাম, দেখো এটা এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর বেগ, এই বেগটাকে আমি প্রকাশ করতেছি ভি অফ এক্স দিয়ে, আর উলম্ব বরাবর বেগ এই বেগকে প্রকাশ করতেছি ভি অফ ওয়াই দিয়ে। তাহলে ভি অফ এক্স দেখো এটা বের করার প্রসেসটা কি ছিল, মূল ভেক্টর ইন্টু যার সাথে কোনটা উৎপন্ন করা থাকবে। দেখো এখানে এক্স এর সাথে কোনটা উৎপন্ন করা রয়েছে, দ্যাটস ওয়াই এর সাথে থাকবে আসলে তোমার কস থিটা, আর উলম্ব বরাবর বেগ ভি ওয়াই দেখো এর সাথে যেহেতু আসলে কস মানে কোনটা উৎপন্ন করা নেই, দ্যাটস ওয়াই এটা হবে আসলে তোমার ভি সাইন থিটা। আর এটা হয়ে যাওয়ার পরে আসলে আমাদের মূল ভেক্টরটা বা বেগটা আসলে তোমার মিশিয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়টা আমাদের বুঝতে হয়, এবং এটা যদি আসলে আমরা বুঝতে পারি, বুঝতে অবশ্যই পারছো কারণ তোমার দ্বিতীয় অধ্যায় আসলে করা আছে। এবং তারপরে আমি বিষয়টা একটু রিভিউ করে দিলাম যে যার সাথে কোন থাকবে তার সাথে কস থিটা, এবং যেটা থাকবে না তার সাথে সাইন থিটা। তাহলে দেখো আমাদের পাশের আনুভূমিক বরাবর কোন বেগটা কাজ করে, আনুভূমিক বা ভূমি বরাবর বেগ কাজ করে ভি কস থিটা, আর উলম্ব বরাবর কাজ করে আসলে তোমার ভি সাইন থিটা। আর আমি তোমাদের একটা সময় আসলে বলছিলাম যে আমরা ইউ বা আদিবেগ যেটা, এটা সম্পর্কে আসলে মনে রাখতে বলছিলাম যে আসলে চ্যাপ্টারে কোনো অংশ আলোচনা করব যে একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আসলে তোমার ইউ এর কাজ, অর্থাৎ ইউ এর কাজটা হচ্ছে আসলে তোমার নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া। এখন দেখো প্রাসের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে নিয়ে মানে নিচ থেকে উপরের দিকে আমাদের বেগের কোন অংশ কাজ করে, আমাদের বেগের কাজ করে আসলে উলম্ব উপাংশ বা ভি সাইন থিটা। এখন এই প্রাসের জন্য যদি সর্বাধিক উচ্চতা বের করতে চাও, আমাদের সর্বাধিক উচ্চতা ফর্মুলা কি ছিল, ইউ স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু জি। তাহলে প্রাসের ক্ষেত্রে আমাদের উপরের দিকে নিয়ে যাচ্ছে আসলে তোমার ইউ না, উপরের দিকে কাজ করে আসলে তোমার ভি সাইন থিটা, দ্যাটস ওয়াই লিখবো ভি সাইন থিটা তার উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু জি। আর বিসরণকাল, এই বিসরণকাল মানটা আসলে কি ছিল, 2 ইউ বাই জি। আর ইউ মানে কি, ইউ মানে হচ্ছে আসলে আমাদের ভি সাইন থিটা, মানে উপরের দিকে যেটা কাজ করে বা বেগের উলম্ব উপাংশ ডিভাইডেড জি। আর দেখো সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময় এটা আসলে কি ছিল, ইউ বাই জি। তাহলে এই ইউ এর জায়গায় আমরা বসাই দেবো আসলে ভি সাইন থিটা বা বেগের আসলে তোমার উলম্ব উপাংশ। এটাই তোমাদের বইয়ের ভাষায় সমানুপাতিক বাস্তানুপাতিক বিভিন্ন ভাষায় লেখা আছে, এটা তুমি নিজেও বলতে পারবা যে সমান চিহ্নের উভয় পাশে যদি আসলে তোমার দুইটা ইকুয়েশন থাকে তাহলে তাদের উপরে উপরে সম্পর্ক হয় সমানুপাতিক। তাহলে দেখো উচ্চতা মানে সর্বাধিক উচ্চতা এটা বেগের উলম্ব উপাংশের বর্গের সমানুপাতিক। তারপরে দেখো বিচরণকাল এই টি, এটা হচ্ছে বেগের উলম্ব উপাংশের সমানুপাতিক। আর দেখো টি বা সর্বাধিক উচ্চতায় উঠতে সময় যেটা, এটা হচ্ছে আসলে বেগের উলম্ব উপাংশের সমানুপাতিক। এখন দেখো আমরা এস ইকুয়াল ভিটি বা আনুভূমিক বরাবর দূরত্ব আসলে শিখছিলাম, বাট এবার দেখো আমরা যদি আনুভূমিক বরাবর দূরত্ব বের করতে চাই, এখানে আনুভূমিক আমরা প্রকাশ করলাম এক্স দিয়ে, দ্যাটস ওয়াই এখানে লিখলাম হচ্ছে আসলে এক্স। আর দেখো এক্স অক্ষ বরাবর আমাদের কোন বেগ কাজ করে, এক্স অক্ষ বরাবর আমাদের যে বেগটা কাজ করে সেই বেগের মান হচ্ছে ভি কস থিটা, দ্যাটস ওয়াই ভি এর জায়গায় বসাই দিব ভি কস থিটা বা বেগের আসলে আনুভূমিক উপাংশ ইনটু হচ্ছে আমাদের টি। আর দেখো ওয়াই অক্ষ বরাবর উলম্ব দূরত্ব, এই দূরত্বটা বের করার প্রসেসটা কি ছিল, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, বাট ইউ এর জায়গায় তো আমরা ইউ লিখবো না, কারণ ইউ এর পরিবর্তে আমরা লিখবো ভি সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। আর এই আনুভূমিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব এটার মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটা ইকুয়েশন রয়েছে, যেটা দিয়ে আসলে তোমাদের এইচএসসি অ্যাডমিশনের সমস্ত প্রশ্ন সলিউশন করা হয়। এই ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল ট্যান থিটা এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ভি কস থিটা তার উপর হচ্ছে আসলে স্কোয়ার। সূত্রটা আমি আরেকবার বলি, ওয়াই ইকুয়াল ট্যান থিটা এক্স ডিভাইডেড হচ্ছে আসলে তোমার জি, ওয়াই ইকুয়াল ট্যান থিটা এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু ভি কস থিটা তার উপর স্কোয়ার। দেখো এখানে ওয়াইটা হচ্ছে উলম্ব বরাবর দূরত্ব, এক্সটা হচ্ছে আনুভূমিক বরাবর দূরত্ব, থিটা হচ্ছে কত কোণে আসলে তোমার নিক্ষেপ করছো, আর ভিটা হচ্ছে আসলে তোমার বেগ। আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো তখন আমরা বিষয়টা দেখে নিব। সর্বপ্রথম এখান থেকে আমাদের এমসিকিউ এবং একই সাথে আমাদের বেসিকের জন্য যা যা দরকার সেই বিষয়গুলো আগে আমরা শিখে নেই। এখন দেখো সর্বপ্রথম দেখো প্রাসের ক্ষেত্রে এই তোমার ধরে নাও একটা বস্তুকে তুমি এখান থেকে নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পরে উপর থেকে এই তোমার এই বিন্দুতে ফেরত আসছে। এখন এই যে ফেরত আসার সময় সে আনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করে এটাকে প্রাসের ক্ষেত্রে বলা হয় আসলে পাল্লা। এই পাল্লাকে আসলে প্রকাশ করা হয় আর দ্বারা, অর্থাৎ উপর থেকে নিচে আনুভূমিক মানে উপর থেকে নিচে আসার সময় সে আসলে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে এটাকে বলা হচ্ছে পাল্লা। এবং পাল্লার যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে আসলে ইউ স্কোয়ার ডিভাইডেড জি ইন্টু সাইন টু থিটা। এখানে ইউ বা ইউটা কি, ইউটা হচ্ছে যে বেগে নিক্ষেপ করা হয়েছে, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ইন্টু হচ্ছে আসলে তোমার সাইন টু থিটা। আর দেখো আমরা কিন্তু জানতাম যে একটা বস্তু তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠলো, সেখান থেকে আবার ভূমিতে ফেরত আসলো, এটাকে বলা হয় আসলে তোমার বিচরণকাল। এই প্রাসের ক্ষেত্রে ব্যাপারটা সেম, তোমার এই সর্বোচ্চ উচ্চতায় উঠলো আবার ভূমিতে ফেরত আসলো, এই অবস্থায় কে বলা হবে আসলে তোমার প্রাসের ক্ষেত্রে আসলে তোমার বিচরণকাল। তুমি এটাকে এইভাবে বলতে পারো যে বিচরণকালে একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় আসলে তোমার আনুভূমিক পাল্লা। এখন দেখো আমি যদি আনুভূমিক পাল্লা বা আর এর মানটা সর্বোচ্চ করতে চাই, তাহলে আমি এখানে ইউ এর মানটা ফিক্সড বসাই দিলাম, নাও ইউ এর মানটা এখানে বসাই দিলাম হচ্ছে আসলে 5, এখানে জি এর মানটা বসাই দিলাম 9.8। এখন আর এর মানটা আমি সর্বোচ্চ করতে চাচ্ছি, তাহলে আর এর মানটা সর্বোচ্চ না সর্বনিম্ন এটা আসলে ডিপেন্ড করবে সাইন টু থিটার উপর। আমি দেখো এখানে যদি থিটার মানটা যদি আসলে আমি এখানে 45 বসাই দেই, তাহলে সাইন 2 ইন্টু 45 মানটা আসবে আসলে তোমার সাইন 90, আর সাইন 90-র মান হচ্ছে আসলে 1। তাহলে এই ক্ষেত্রে এই মানটা কিন্তু হবে আসলে তোমার সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ কখন হলো, যখন থিটার মানটা হলো আসলে তোমার 45 ডিগ্রি।
তাহলে এই বিষয়টা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আসলে তোমার ধরে নাও যে আনুভূমিক পাল্লার মানটা কখন সর্বোচ্চ হয়, অ্যান্সারটা হচ্ছে আসলে যদি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, 45 ডিগ্রি মানে হচ্ছে আসলে তোমার π/4। আর সর্বাধিক আনুভূমিক পাল্লা এটা মানটা তাহলে কত হবে, u²/g, এটা হবে আসলে তোমার সর্বাধিক আনুভূমিক পাল্লা। আর দেখো সর্বাধিক আনুভূমিক পাল্লা এটা কিন্তু একটা বস্তুর বেগের বর্গের সমানুপাতিক, এটা তুমি চাইলে লিখতে পারো r max is proportional to u এর উপর স্কয়ার। এখন দেখো একটা বস্তুর বেগ যদি আসলে তুমি 1 গুণ করো তাহলে তার আনুভূমিক পাল্লা কত গুণ হবে, 1 এর উপর স্কয়ার করলে মানটা হবে 1। তুমি যদি বেগটাকে 2 গুণ করো তাহলে তার সর্বাধিক আনুভূমিক পাল্লা কত হবে, 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে আসলে তোমার 4। অর্থাৎ বেগ দ্বিগুণ করা হলে বস্তু 4 গুণ দূরত্বে গিয়ে পড়বে, বেগ 3 গুণ করা হলে বস্তু আসলে তোমার 9 গুণ দূরত্বে গিয়ে আসলে তোমার পড়বে। আর দেখো প্রাসের গতিপথটা এটা কার কার উপর নির্ভর করলো, দেখো প্রাথমিক অবস্থায় তুমি যে বেগে মারছো এই বেগের উপর নির্ভর করছে, একই সাথে যত ডিগ্রি কোণে মারছো এটার উপর নির্ভর করছে। আর যেটা কি ছিল, যেটা ছিল অভিকর্ষ ত্বরণ, এই অভিকর্ষ ত্বরণটা y অক্ষ বরাবর কাজ করে, দ্যাটস ওয়াই এখানে আসলে তোমার প্রাসের গতিপথটা তিনটা জিনিসের উপর নির্ভর করতেছে, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে আসলে তোমার কোণ এবং আরেকটা হচ্ছে আসলে তোমার অভিকর্ষ ত্বরণ। আর প্রাসের গতিপথে বেগের দিকটা কিরকম হয় এটা একটু মনে রাখবে এমসিকিউর জন্য, এটা হচ্ছে আসলে বেগটা হয় আসলে তোমার স্পর্শক বরাবর। দেখো এবার প্রাস সংক্রান্ত আমরা আরো কয়েকটা বিষয় আসলে তোমার জেনে নিব। তো সেটা হচ্ছে দেখো একটা প্রাস সে যখন আসলে তোমার নিচ থেকে এইভাবে উপরে উঠতে থাকলো, দেখো এই উচ্চতা কিন্তু প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা, তারপর সে আসলে আবার তোমার নিচে আসলে তোমার নেমতে থাকলো। তাহলে এখন এই সর্বোচ্চ উচ্চতায় কি কি ঘটনা ঘটে এই ব্যাপারটা আসলে আমরা দেখতে যাব। যেমন এই যে সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতা আমরা এই সর্বোচ্চ উচ্চতা প্রকাশ করলাম আসলে তোমাদের এইচ ম্যাক্স দ্বারা। এই সর্বোচ্চ উচ্চতায় কি কি হয় এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো একটা বেগের দুইটা উপাংশ ছিল, একটা হচ্ছে উলম্ব উপাংশ, যেমন আসলে তোমার উলম্ব উপাংশ ছিল ভি সাইন থিটা আর আনুভূমিক উপাংশ ছিল ভি কস থিটা। এই সর্বোচ্চ উচ্চতায় যে ব্যাপারটা আসলে হয় থাকে, দেখো এই সর্বোচ্চ উচ্চতায় তুমি এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তোমার আসলে তোমার ধরে নাও যে বেগটা আনুভূমিক বরাবর কাজ করতেছে আর উলম্ব বরাবর কাজ করতেছে, এটার মধ্যবর্তী কোণটা হচ্ছে আসলে তোমার 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অক্ষের সাথে কোণ তৈরি করবে 0, এটার সাথে হবে আসলে তোমার 0। তাহলে তোমার উলম্ব উপাংশ মানে এক কথায় সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তোমার উলম্ব উপাংশ এখানে যদি কোণটা হয় যায় 0, তাহলে মানটা আসবে তোমার ভি সাইন 0, আর ভি সাইন মান 0 মানটা হচ্ছে আসলে তোমার 0। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় সর্বপ্রথম যে ইনফরমেশনটা আমরা মনে রাখবো যে সর্বোচ্চ উচ্চতায় প্রাসের উলম্ব উপাংশের মানটা হয় যায় আসলে আমাদের 0। আর সর্বোচ্চ উচ্চতায় প্রাসের একটা মাত্র বেগ থাকে, যে বেগটা হচ্ছে আসলে তোমার আনুভূমিক বেগ। অর্থাৎ আনুভূমিক বেগের মানটা কখনো প্রাসের ক্ষেত্রে চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না, কারণ আনুভূমিক বরাবর কোনো ত্বরণ কাজ করে না, দ্যাটস ওয়াই কোনো প্রকার চেঞ্জ হয় না। অর্থাৎ প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ যেই বেগটা, এই বেগটা হচ্ছে আসলে তোমার আনুভূমিক বেগ, এই আনুভূমিক বেগটাই হচ্ছে আসলে তোমার সর্বোচ্চ বেগ। আর প্রাসের ক্ষেত্রে যেহেতু আনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না, দ্যাটস ওয়াই আনুভূমিক বেগটা কখনো চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই বলা হয় থাকে আনুভূমিক বেগটা আসলে তোমার ধ্রুবক থাকে, ধ্রুবক মানে আসলে তোমার চেঞ্জ হচ্ছে না। আর দেখো সর্বোচ্চ উচ্চতায় কি হয়, দেখো আমাদের প্রাসের ক্ষেত্রে নিচ থেকে উপরে আমরা জানি অভিকর্ষ ত্বরণটা কাজ করে আসলে তোমার উপর থেকে নিচের দিকে, আর এটা সবসময় আসলে তোমার ওয়াই অক্ষ বরাবর আসলে তোমার কাজ করতেছে, মানে ওয়াই অক্ষতেই হচ্ছে উপর থেকে নিচে, আর এক্স অক্ষ তো আমাদের কাজ করতেছে ভূমি বরাবর। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ জি যেটা রয়েছে এই সর্বোচ্চ উচ্চতায় দেখো এই অভিকর্ষ ত্বরণ, আর দেখো আমাদের এখানে বেগটা কোন বেগ কাজ করে, বেগটা কাজ করে আনুভূমিক বরাবর যে বেগটা ছিল সেই বেগটা আসলে তোমার কাজ করে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ এবং বেগ এর মধ্যবর্তী কোণটা কত হচ্ছে, বেগ এবং অভিকর্ষ ত্বরণের মধ্যবর্তী কোণটা হচ্ছে আসলে তোমার 90 ডিগ্রি। তাহলে দেখো বেগ এবং অভিকর্ষ ত্বরণ এদের মধ্যবর্তী কোণটা হয় আসলে তোমার 90 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে চাইলেই কিন্তু বলতে পারো যে সর্বোচ্চ উচ্চতায় বেগ এবং অভিকর্ষ ত্বরণের ডট গুণফলে মানটা হবে আসলে তোমার 0, কারণ এখানে আসলে তোমার বেগ এবং অভিকর্ষ ত্বরণ এরা পরস্পর আসলে তোমার লম্বভাবে কাজ করে, দ্যাটস ওয়াই এদের ডট গুণফলের মানটা কিন্তু হবে আসলে তোমার 0। আর দেখো সাপোজ আর দেখো সর্বোচ্চ উচ্চতায় আমরা কি দেখতে পেলাম যে এখানে আসলে তোমার বেগের একটা উপাংশ থাকে, আর এই সর্বোচ্চ উচ্চতায় একটা ঘটনা যেখানে আমাদের প্রাসের গতিটা আসলে ওয়ান ডাইমেনশনাল বা আসলে তোমার একমাত্রিক হয়। আমরা একটু আগে দেখছিলাম প্রাসের গতিটা আসলে তোমার দ্বিমাত্রিক হয়, মানে এক্স অক্ষ বরাবর গতি থাকে, ওয়াই অক্ষ বরাবর গতি থাকে। বাট সর্বোচ্চ উচ্চতায় যেহেতু শুধুমাত্র একটা মাত্র গতি থাকতেছে সেটা হচ্ছে আনুভূমিক বরাবর গতি, দ্যাটস ওয়াই প্রাসের সর্বোচ্চ উচ্চতায় আসলে তোমার গতিটা হয় আসলে তোমার একমাত্রিক। আর দেখো সর্বোচ্চ উচ্চতায় সাপোজ একটা প্রাসের শক্তি হচ্ছে আসলে তোমার 50 জুল, সর্বোচ্চ উচ্চতায় তুমি ক্যালকুলেশন করে দেখবা যেখানে তোমার বিয়োগ শক্তির মানটা হচ্ছে আসলে তোমার 50 জুল আর গতি শক্তির মানটা হয় যায় আসলে তোমার 0, দ্যাটস মিনস তোমার সর্বোচ্চ উচ্চতায় বিয়োগ শক্তির এর মান হয় আসলে তোমার সর্বোচ্চ মান আর গতি শক্তির মানটা হয় সর্বনিম্ন অথবা আসলে তোমার 0। আর প্রাসের উপর একটা মাত্র বল আসলে কাজ করে, সেটা হচ্ছে আসলে তোমার অভিকর্ষ বল। অর্থাৎ প্রাসের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা মাত্র বেগ কাজ করবে, সেটা হচ্ছে আসলে অভিকর্ষ বল। এবার আমরা জি নিয়ে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয় নাই।
এই অভিকর্ষ ত্বরণ দেখো, এই আনুভূমিক বরাবর ভূমি বরাবর কি আমাদের অভিকর্ষ ত্বরণ জি এটা কখনো কাজ করবে? ভূমি বরাবর কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণ জি কাজ করে না। আমাদের জিটা অভিকর্ষ ত্বরণ সবসময় আসলে উপর থেকে নিচের দিক বরাবর কাজ করে। দ্যাটস ওয়াই পাশের উলম্ব তলে আসলে আমাদের অভিকর্ষ ত্বরণটা আসলে তোমার থেকে থাকে। তাহলে উলম্ব তলে আসলে অভিকর্ষ ত্বরণ এটা আসলে মাইনাস জি, আর জিটা কেন লিখে রাখছি তোমাদের একটা কনফিউশন দূর করার জন্য। জাস্ট লাইক দেখো, জিটা কাজ করে উপর থেকে নিচের দিকে, বাট বস্তুটাকে মারা হচ্ছে আসলে তোমার নিচ থেকে উপরে। তাহলে এক্ষেত্রে আসলে আমাদের দিকটা হয়ে যাচ্ছে বিপরীত। দ্যাটস ওয়াই অভিকর্ষ ত্বরণটা আসলে মাইনাস জি এটাতে আসলে ক্যালকুলেশন করা হয়। তাহলে উলম্ব তলে আমাদের অভিকর্ষ ত্বরণ থাকে, এটা আসলে তোমার মাইনাস জি, এখানে মাইনাস দ্বারা আসলে তোমার দিক বোঝানো হচ্ছে। আর এখানে জিটা লিখে রাখছে আসলে কি কারণে? কারণ তোমাদের এমসিকিউ যদি আসলে তোমার এই মাইনাস জি আর জি এই দুইটাই যদি উল্লেখ থাকে, তাহলে সেই জায়গায় তোমার অ্যান্সারটা হবে আসলে তোমার মাইনাস জি। বাট যদি আসলে মানে এমসিকিউ যদি শুধুমাত্র এগুলো কোনো কিছু উল্লেখ না থাকে, জি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জিটা আসলে অ্যান্সার করবো যে উলম্ব তলে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণটা আসলে তোমার কাজ করে। দ্যাটস ওয়াই প্রাসটা আসলে তোমার সমত্বরণ বিশিষ্ট হয়, কারণ জি এর মান তো কখনো চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আসলে তোমার মানে প্রাসটা সমত্বরণ বিশিষ্ট হয়। আর দেখো, আনুভূমিক বরাবর যেহেতু আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করে না, দ্যাটস ওয়াই আনুভূমিক বরাবর আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা হয় আসলে তোমার শূন্য। আর দেখো, একটা প্রাসের সাপেক্ষে আরেকটা প্রাসের গ্রাফ, এই গ্রাফটা হবে আসলে তোমার সরল রেখা। এটা এমসিকিউর জন্য মনে রাখবা যে একটা প্রাসের সাপেক্ষে আরেকটা প্রাসের গ্রাফ হবে আসলে তোমার সরল রেখার গ্রাফ। আর একটা প্রাসকে যদি আসলে তোমার 45 ডিগ্রি কোণে আসলে তোমার নিক্ষেপ করা হয়, এই যে 50 জুল শক্তি ছিল, সাপোজ 45 ডিগ্রি কোণে আসলে তুমি নিক্ষেপ করছো, তাহলে আসলে তুমি দেখবা যে আসলে তোমার বিয়োগ শক্তি, এই বিয়োগ শক্তি সর্বোচ্চ উচ্চতায়, এই বিয়োগ শক্তির মানটা হবে আসলে তোমার মোট শক্তির আসলে অর্ধেক। অর্থাৎ এই ক্ষেত্রে মানটা হবে আসলে তোমার 50 ডিভাইডেড হচ্ছে আসলে তোমার 2 জুল, যদি আসলে তুমি 45 ডিগ্রি কোণে আসলে তুমি নিক্ষেপ করো। এটাই তোমাকে এমসিকিউ প্রশ্ন করবে এরকম যে 45 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় শক্তিটা কত হবে? তাহলে সর্বোচ্চ শক্তিটাই উচ্চতা হবে, মোট শক্তি ডিভাইডেড হচ্ছে আসলে অর্ধেক। আর দেখো, আনুভূমিক পাল্লা এই আর নিয়ে আমরা আরেকটা ইন্টারেস্টিং বিষয় একটু দেখার চেষ্টা করি। যেমন আর ইকুয়াল ছিল আমাদের একটা বেগ তার উপর স্কোয়ার ডিভাইডেড জি ইন্টু সাইন 2 থিটা। আমি যে কাজটা করলাম, ইউ এর মানটা আসলে তোমার 15 নিলাম, আর জি এর মান তো 9.8, আর এবার থিটার মানটা আমি নিলাম হচ্ছে আসলে তোমার 30 ডিগ্রি। দেখো, এখানে আমি ইউ এর জায়গায় বসাই দিলাম 15 উপর স্কোয়ার ডিভাইডেড 9.8, আর সাইন 2 ইন্টু 30 মানে হচ্ছে তোমার সাইন 60, আর সাইন 60 মানটা যদি আসলে তুমি এখানে বসাই দাও, ক্যালকুলেশন করে মানটা আসলে পাবো হচ্ছে আসলে 19.88 মিটার। এখন দেখো, আমি যে কাজটা করলাম, 15 উপর স্কোয়ার ডিভাইডেড 9.8 ইন্টু, দেখো এই সাইন 60কে আমি এইভাবে লিখতে পারি না, সাইন আসলে তোমার 90 মাইনাস হচ্ছে আসলে তোমার 30, এই 90 মাইনাস 30 এটা মানে কিন্তু আমাদের সাইন 60 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো, এই 90 মাইনাস 30 এটাকে তুমি কিন্তু চাইলে লিখতে পারো, দেখো সাইন 90 এটা আমাদের ত্রিকোণমিতির একটা ব্যাপার, যে সাইন 90 হলে আসলে আমাদের সাইন থেকে কজে কনভার্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি কস 30 ডিগ্রি। আর দেখো, সাইন 60 ডিগ্রি আর কস 30 ডিগ্রি এই দুটা মান কিন্তু আসলে সমান। তো সুতরাং দেখো, এক্ষেত্রে রয়েছে 15 উপর স্কোয়ার ডিভাইডেড 9.8, এক্ষেত্রে 15 উপর স্কোয়ার ডিভাইডেড 9.8, আর সাইন 60 মান কস 30 মান হচ্ছে আসলে তোমার সমান। এক্ষেত্রে আসলে তোমার মানটা আসবে তোমার হচ্ছে 19.88 মিটার। এখন দেখো, এক্ষেত্রে আমাদের কি হলো, আমাদের আনুভূমিক পাল্লা দুইটা ক্ষেত্রে সমান হলো। এখন দুইটা ক্ষেত্রে কখন সমান হলো? যখন তাদের আদিবেগটা সমান, মানে আদিবেগটা যখন আসলে তোমার ধরে নদী সমান ছিল, মানে একই ছিল, আর একটা কোণ যদি আসলে তোমার যেটা ছিল আরেকটা ছিল আসলে তোমার 90 মাইনাস সেটা। যেমন দেখো, এখানে তোমার 60 ডিগ্রি ছিল, এখানে হয়ে গেছে তোমার 30 ডিগ্রি। অর্থাৎ একটা কোণ যদি আসলে তোমার 30 ডিগ্রি হয়, আরেকটা হবে আসলে তোমার 90 মাইনাস 30 ডিগ্রি। অর্থাৎ একটা কোণ যেটা হবে আরেকটা কোণ হবে 90 মাইনাস থিটা। তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের আনুভূমিক পাল্লা বা আর এর মানটা সমান হবে। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতার বিষয়টা আরেকটু রিভিউ করে দিই, যে সর্বোচ্চ উচ্চতায় বেগের আমাদের উলম্ব উপাংশের মান হয় যায় 0, শুধুমাত্র আনুভূমিক উপাংশ থাকে, আর আনুভূমিক বেগটাই হয় আসলে তোমার সর্বোচ্চ বেগ। আর আনুভূমিক বেগ কখনো চেঞ্জ হয় না, কারণ এখানে কোনো ত্বরণ থাকে না, দ্যাটস ওয়াই এটা আসলে তোমার সবসময় ধ্রুবক থাকে। আর দেখো, সর্বোচ্চ উচ্চতায় বেগ এবং অভিকর্ষ ত্বরণ এরা পরস্পর লম্বভাবে কাজ করে। দ্যাট মিনস এদের মধ্যবর্তী কোণ হতে 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই ডট গুণ ফলে মানটা হয় 0। আর সর্বোচ্চ উচ্চতায় বেগটা হয় আসলে তোমার 1 ডাইমেনশনাল বা হচ্ছে আসলে একমাত্রিক। আর দেখো, মোট শক্তি সর্বোচ্চ উচ্চতায় শুধুমাত্র বিয়োগ শক্তি কাজ করে, এবং গতিশক্তির মানটা হয় আসলে তোমার 0 অথবা সর্বনিম্ন। আর প্রাসের উপর একটা মাত্রই বল কাজ করে, যেটাকে বলা হয় অভিকর্ষ বল। 45 ডিগ্রি কোণে একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তিটা হবে বিয়োগ শক্তি, এবং তার মানটা হবে আসলে মোট শক্তির আসলে তোমার অর্ধেক। আর আনুভূমিক পাল্লা এটা আসলে সমান হবে তখনই যদি আসলে তুমি একই আদিবেগে, এবং একটা কোণ যদি তোমার থিটা হয়, আরেকটা কোণকে অবশ্যই হতে হবে আসলে তোমার 90 মাইনাস থিটা। আর আনুভূমিক বরাবর আমাদের কোনো ত্বরণ কাজ করে না, দ্যাট মিনস ত্বরণের মানটা হচ্ছে 0। আর উলম্ব বরাবর আমাদের অভিকর্ষ ত্বরণ আসলে তোমার কাজ করে, দ্যাটস ওয়াই এটাকে তুমি মাইনাস জি অথবা জি দ্বারা প্রকাশ করা হয়। আর দেখো, একটা বস্তুকে যদি আসলে তোমার নিচ থেকে উপরের দিকে উঠানো হয়, তাহলে সেক্ষেত্রে আসলে তোমার দুইটা বল আসলে তোমার কাজ করে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আসলে তোমার প্রাস সংক্রান্ত যত রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে হয়, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করবো। দেখো, এবার আমরা
টাইপ ভিত্তিক প্রশ্ন সলিউশন করব। দেখো এখান থেকে আমাদের 3টা টাইপ প্রশ্ন সলিউশন করলে আমাদের সব মানে 99% প্রশ্ন আসলে তোমার কভার হয়ে যায়। তো সর্বপ্রথম টাইপটা যেটা থাকে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে আসলে বলবে পাশের বেগের মান এবং বেগের দিকটা আসলে তোমার নির্ণয় করতে। তাহলে দেখো প্রশ্নটা হয় আসলে এরকম যে ভূমির সাথে একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা ফুটবলকে 30 মিটার পার সেকেন্ড বেগে আসলে মারা হয়েছে। 1 সেকেন্ড পরে বেগের মান এবং বেগের দিকটা আসলে তোমার কিরকম হবে। তাহলে দেখো আমাদের আনুভূমিক বরাবর যেহেতু কোনো ত্বরণ কাজ করে না, দ্যাটস এখানে বেগও চেঞ্জ হয় না। তাহলে দেখো আমাদের আনুভূমিক বরাবর বেগ এটা হবে ভি কস থিটা। ভি এর মানটা প্রশ্নে গিভেন করা রয়েছে, থিটা মানটাও গিভেন করা রয়েছে। ক্যালকুলেশন করে মানটা আসবে আসলে তোমার 25.98 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর দেখো আমাদের উলম্ব বরাবর যে বেগ, দেখো আমরা একটু আগে আমরা কিন্তু জানি ভি ইকুয়াল আসলে আমাদের ইউ মাইনাস জিটি। আর ইউ মানে কি? ইউ মানে আসলে আমাদের ভি সাইন থিটা না, ইউ মানে হচ্ছে আমাদের বেগের উলম্ব উপাংশ। তাই এখানে ভি সাইন থিটা মাইনাস জি ইন্টু টি। তারা আমাদের বলছে 1 সেকেন্ড পরে। তাহলে এখানে ভি এর মানটা প্রশ্নে গিভেন করা রয়েছে, থিটা মানটা গিভেন করা রয়েছে, জির মানটা 9.8, টি এর মানটা হচ্ছে 1 সেকেন্ড। এখান থেকে ক্যালকুলেশন করে উলম্ব উপাংশের মানটা আসবে তোমার 5.2। তাহলে দেখো এক্ষেত্রে দেখো আমাদের উলম্ব উপাংশের মানটা বেগের উলম্ব উপাংশ এবং বেগের আনুভূমিক উপাংশ পেয়ে গেলাম। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের আনুভূমিক উপাংশ ভি অফ এক্স, উলম্ব উপাংশ ভি অফ ওয়াই, এই দুইটা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে কাজ করতেছে? 90 ডিগ্রি কোণে। তাহলে এদের যে আসলে তোমার ধরে নাও যে এক কথায় মূল যে বেগটা হবে, এই যে এটা আসলে কি এই মূল বেগটা তুমি চাইলে আসলে লিখতে পারো না রুট ওভার ভি অফ এক্স তার উপর আসলে তোমার স্কোয়ার প্লাস হচ্ছে আসলে তোমার ভি অফ ওয়াই মানে উলম্ব উপাংশ তার উপর হচ্ছে আসলে তোমার স্কোয়ার। ঠিক আছে, কারণটা আসলে কি? কারণটা এখানে আসলে দেখো এই ত্রিভুজটাকে যদি আসলে তোমার 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে এই মূল বেগটা কিন্তু অবশ্যই আসলে কি হবে? অবশ্যই কিন্তু আসলে অতিভুজ হিসেবে কাজ করবে। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আসলে বেগ বের করার প্রচেষ্টা আনুভূমিক বেগ তার উপর স্কোয়ার প্লাস উলম্ব বেগ তার উপর স্কোয়ার। তাহলে এই মানগুলো যার যদি এখানে বসায় দাও তাহলে 26.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আসবে। আর পরবর্তী প্রশ্নটা হয় আসলে তোমার দিকের মানটা বের করার জন্য। আর দিক মানে হচ্ছে আসলে তোমার কোণ ট্যান থিটা। ট্যান থিটা মানে আসলে তোমার লম্ব বাই ভূমি। তাহলে দেখো এখানে লম্ব বরাবর কাজ করতেছে ভি অফ ওয়াই বা উলম্ব উপাংশ, আনুভূমিক বরাবর কাজ করতেছে ভি অফ এক্স বা আনুভূমিক উপাংশ। এখান থেকে ক্যালকুলেশন করে তোমার থিটা মানটা আসলে আসবে 11.31 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এখন যদি তোমাদের প্রশ্নে যদি বেগের মানটা চেঞ্জ করে দেয়, থিটার মানটা চেঞ্জ করে দেয়, সময়ের মানটা চেঞ্জ করে দেয়, বাট প্রশ্ন তো সেমই থাকবে যে একটা নির্দিষ্ট সময় পরে বেগের মানটা নির্ণয় করো, একটা নির্দিষ্ট সময় পরে বেগের দিকটা নির্ণয় করো। আর দেখো দ্বিতীয় টাইপের যে প্রশ্নটা সেটা হচ্ছে গোল হবে কিনা বা দেয়াল টপকাতে পারবে কিনা বা এক কথায় হবে কিনা মানে এক কথায় উচ্চতা টাইপের বিষয় আসলে তোমার থেকে থাকবে। তো এই জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো ওয়াই ইকুয়াল ট্যান থিটা এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2v cos থিটা তার উপর আসলে স্কোয়ার। আর এখান থেকে জাস্ট একটা বিষয় ক্লিয়ারলি বলে দিলে তোমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে দেখো এই ব্যাপারটা হবে এরকম যে আসলে তোমার এক্স মিটার দূরত্বে, এক্স মিটার আনুভূমিক দূরত্বে তোমার এখানে ওয়াই উচ্চতায় বিশিষ্ট একটা কিছু আসলে তোমার থাকবে। এখানে এক্সটা হবে আসলে আনুভূমিক দূরত্ব, ওয়াইটা হবে আসলে তোমার উলম্ব দূরত্ব। এখন এই ওয়াইয়ের মানটা যদি ক্যালকুলেশন করে যদি ওয়াইয়ের মানটা প্রশ্নে গিভেন করা মানের চেয়ে আসলে তোমার বেশি আসে তাহলে দেখো সেটার উচ্চতা কিন্তু এর চেয়ে আসলে তোমার বেশি হয়ে যাবে। আর সেটার মানটা যদি আসলে তোমার ধরে নাও যে ক্যালকুলেশন করে এই ওয়াইয়ের মানের চেয়ে যদি কম মান আসে তাহলে সেই ক্ষেত্রে সেটার উচ্চতা কিন্তু আসলে তোমার কম হয়ে যাবে। এবং এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি আসলে বুঝতে পারবে যে গোল হবে কিনা বা দেয়াল টপকাতে পারবে কিনা, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আসলে তোমাকে বলা হচ্ছে একজন ফুটবলার গোল পোস্টের 25 মিটার সামনে থেকে 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বলকে নিক্ষেপ করছে, মানে বলকে আসলে তোমার কিক করছে। এখন দেখো গোল পোস্টের 25 মিটার সামনে থেকে, এই 25 মিটার সামনে থেকে মানে কি আসলে তোমার ভূমি বরাবর দূরত্ব না, মানে এক্ষেত্রে ভূমি বরাবর মানে এক্স এর মানটা হচ্ছে তোমার 25 মিটার। এখান থেকে একটা আসলে মানে ফুটবলকে 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে আসলে কিক করছে। এখন গোল পোস্টের উচ্চতা হচ্ছে আসলে তোমার হচ্ছে 2 মিটার। তো প্রশ্নটা হচ্ছে আসলে তোমার গোল হবে কিনা। তাহলে এক্ষেত্রে আসলে আমরা ওয়াইয়ের মানটা বের করবো, মানে আমাদের আনুভূমিক দূরত্ব তো আমরা জানি, আমরা এবার উলম্ব দূরত্বটা বের করবো। তো উলম্ব দূরত্বটা বের করার প্রচেষ্টা হচ্ছে ট্যান থিটা এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড 2v cos থিটা তার উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স এর মানটা প্রশ্নে 25 দেওয়া রয়েছে, থিটা মানটা দেওয়া রয়েছে 20, এখানে তোমার জি এর মানটা 9.8, এক্স এর মানটা প্রশ্নে গিভেন করা রয়েছে। এই সমস্ত ক্যালকুলেশন করে তোমার ওয়াইয়ের মানটা আসবে আসলে তোমার 0.492 মিটার। দেখো আগে ওয়াইয়ের মানটা কত ছিল? আগে উচ্চতা ছিল আসলে তোমার 2 মিটার, এবার আসলে তার উচ্চতা হয়েছে আসলে তোমার 0.492 মিটার। তাহলে উচ্চতা আসলে তোমার কমে গেছে। তাহলে গোল পোস্টের উচ্চতা ছিল 2 মিটার আর বলটা যাচ্ছে আসলে তোমার এত মিটার বরাবর। যদি উচ্চতা আসলে বেশি আসতো তাহলে কি বলটা আসলে তোমার ধরুন যদি গোল পোস্টের উপর দিয়ে চলে যাইতো তাহলে কিন্তু আমাদের গোলটা হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। বাট যেহেতু আসলে গোল পোস্টের আসলে তোমার নিচ দিয়ে যাচ্ছে তার মানে কি এখন যদি গোলরক্ষক ধরতে পারে বলটা তাহলে আসলে গোল হবে না, আর যদি গোলরক্ষক আসলে তোমার যদি বলটা না ধরতে পারে তাহলে আসলে তোমার গোল হবে। অর্থাৎ এই টাইপের মানে আনুভূমিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব এটার উপর ভিত্তি করে সাধারণত তোমাদের এইচএসসি অ্যাডমিশনের 95% প্রশ্ন থাকে।
তুমি এই আনুভূমিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব এই দুইটা নিয়ে ক্যালকুলেশন করবা, তাহলে আলটিমেটলি পেয়ে যাবে। দেখো এবার আমরা টাইপ 3 নিয়ে আসলে আলোচনা করব, এবং এই টাইপ 3 গুলো সাধারণত আসলে তোমার ক্যাচ ধরতে পারবে কিনা বা আসলে তোমার বলগুলো ধরতে পারবে কিনা এই টাইপের প্রবলেম হয় থাকে। তো আমরা বেসিকটা বুঝে নিলে যে কোনো প্রবলেম দিলে আসলে অ্যান্সার করতে পারবো। তো দেখো প্রশ্নটা হচ্ছে আসলে এরকম যে একজন খেলোয়াড় আনুভূমিকের সাথে তোমার 30 ডিগ্রি কোণে তোমার 25 মিটার পার সেকেন্ড বেগে একটা আসলে তোমার ফুটবলকে তোমার 80 মিটার দূরে থাকা একটা গোল পোস্টের দিকে আসলে তোমার কিক করছে, ঠিক আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে এই মানে কিক করা দেখে একটা গোলরক্ষক 10 মিটার পার সেকেন্ড সমবেগে আসলে সেই বলটাকে আসলে তোমার ধরতে গিয়েছে। এখন এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে সেই বলটাকে সে আসলে ক্যাচ ধরতে পারবে কিনা, মানে এক কথায় সে এত কোণে এত ডিগ্রিতে আসলে মারছে, তো এখন এই ক্যাচটা সে ধরতে পারবে কিনা এটাই হচ্ছে আসলে তোমার কাঙ্ক্ষিত প্রশ্ন। এবং এটা আসলে তোমার ক্রিকেটের ক্ষেত্রে বলা হবে যে আসলে তোমার এত ডিগ্রি কোণে এত মিটার পার সেকেন্ড বেগে এত দূরে অবস্থিত একটা বাউন্ডারির দিকে আসলে মারা হয়েছে, তো একজন মানে এক কথায় মানে ফিল্ডার সে এত সমবেগে দৌড়াইছে, আসলে ক্যাচ ধরতে পারবে কিনা এই টাইপের প্রশ্ন আসলে তোমাকে করা হবে। তো দেখো প্রশ্নটা একটু ক্লিয়ারলি বুঝাই। দেখো এখান থেকে তোমার ধরে নাও যে আসলে তোমার ধরে নাও যে একজন মানে এক কথায় ফিল্ডার আসলে মারছে, মানে এটা আসলে তোমার ফুটবলারটা মারছে, তো এটা পরবৃত্তাকার পথে আসলে তোমার ধরে নাও যে এইভাবে আসলে তোমার যেতে থাকবে। তো এখন প্রশ্নটা হচ্ছে আমাদের টোটাল দূরত্বের মানটা আসলে আমাদের প্রশ্নে বলে রাখতে আসলে তোমার 80 মিটার, বাট একটা বস্তু নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতেই যদি আসলে ফেরত আসে, এই সময় আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলতেছিলাম আসলে আমাদের পাল্লা। আর এটার যে সময়টা লাগে মানে এই সময়টা সে কিন্তু আসলে তোমার শূন্যে বা বাতাসে থাকে, এবং এই সময়টার ভিতরে কেউ যদি আসলে ক্যাচ ধরতে পারে তাহলে ধরতে পারবে, আর এই সময়টার ভিতরে ক্যাচ না ধরতে পারলে সে কিন্তু ধরতে পারবে না, কারণ সে কিন্তু সেক্ষেত্রে আসলে তোমার এটা কিন্তু ভূমিতে পড়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের এখান থেকে দুইটা জিনিস সর্বপ্রথম বের করতে হবে। একটা জিনিস হচ্ছে আমাদের অ্যানুভূমিক পাল্লা, আরেকটা হচ্ছে আসলে আমাদের বিচরণকাল। তো আমরা অ্যানুভূমিক পাল্লাটা সর্বপ্রথম বের করবো, ইউ² ইন্টু সাইন 2 থিটা। ইউ এর মানটা প্রশ্নে গিভেন করা রয়েছে আসলে তোমার 25, জে এর মানটা 9.8, থিটার মানটা হচ্ছে আসলে 30 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেশন করে তোমার আর এর মানটা আসলে আসবে 55.23 মিটার। আর বিচরণকালটা দেখো, এই বিচরণকালটা হবে তোমার 2v sin θ বাই জি, ক্যালকুলেশন করে মানটা আসবে তোমার 2.55 সেকেন্ড। এটা মানে হচ্ছে বলটা আসলে তোমার 2.55 সেকেন্ড আসলে তোমার বাতাসে আসলে তোমার থেকে থাকবে, আর এই বলটা সর্বোচ্চ সে আসলে 55.23 মিটার পর্যন্ত আসলে তোমার যাইতে পারবে। দ্যাট মিনস আসলে তোমার সর্বোচ্চ 55 আসলে তোমার 23 মিটার আসলে তোমার সর্বোচ্চ আসলে তোমার যেতে পারবে। এখন দেখো তোমার আসলে গোল পোস্টটা ছিল আসলে তোমার 80 মিটার দূরত্বে, বলটা আসলে তোমার শূন্যে মানে দূরত্ব অতিক্রম করতেছে আসলে তোমার 55.23 মিটার। তাহলে এই বলটাকে যে আসলে তোমার ধরতে আসবে তাকে আসলে কত দূরত্ব অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে আসলে তোমার টোটাল দূরত্ব ছিল এটা, এই বলটা যাচ্ছে এটা, বাকি যে দূরত্বটা থাকবে সেই দূরত্বটাই কিন্তু আসলে তাকে অতিক্রম করতে হবে। তাহলে সেই অতিক্রান্ত দূরত্বটা হবে 80 - 55.23, মানে যে মানটা আসলে আসবে আর এর মানটা, সেই মানটা এখানে বসাই দিলে মানটা আসবে আসলে তোমার 24.77 মিটার। এখন প্রশ্নটা হচ্ছে যদি আমাদের এই যাই বলটা ধরতে যাচ্ছে এটা গোলরক্ষক হোক বা আসলে তোমার মানে ফিল্ডার হোক, সে যদি আসলে বলটা ধরতে যায় সে যদি আসলে এত দূরত্ব অতিক্রম করতে পারে এই নির্দিষ্ট সময়, তাহলে কারণ এই সময়টাতে আসলে বলটা শূন্য থাকবে, তাহলে সে আসলে ক্যাচটা ধরতে পারবে। আর যদি আসলে তোমার ধরে নাও যে এত দূরত্ব অতিক্রম না করতে পারে তাহলে সে আসলে তোমার ক্যাচটা ধরতে পারবে না বা বলটা ধরতে পারবে না। তাহলে এক্ষেত্রে আসলে তার অতিবেগ তার দূরত্বটা কত হবে, এস ইকুয়াল ভিটি। তাহলে এখানে তোমার ভি এর মানটা প্রশ্ন কত গিভেন করা হয়েছে, সমবেগ যেহেতু ভি এর মানটা হচ্ছে 10 আর টি এর মানটা কত 2.55, এত সেকেন্ড সে আসলে তোমার শূন্য ছিল, তাহলে এই এত সেকেন্ডে সে আসলে কত দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে আসলে তোমার 25.5 মিটার। দেখো আসলে তোমার গোলরক্ষককে যেতে হতো মানে আমাদের টোটাল দূরত্ব থেকে এখান থেকে আনুভূমিক পাল্লাটা বাদ দিলে তাকে যেতে হতো আসলে তোমার 24.77 মিটার। আর যতক্ষণ বলটা শূন্যে থাকতেছে এই শূন্যে থাকার সময় সে আসলে কত দূরত্ব অতিক্রম করতেছে, সেটা হচ্ছে আসলে তোমার 25.5 মিটার। দ্যাট মিনস আসলে তোমার যতক্ষণ ধরে আসলে তোমার শূন্যে থাকতেছে সেই সময় সে আসলে যে পরিমাণ দূরত্ব যাওয়ার কথা ছিল তার চেয়েও বেশি পরিমাণ দূরত্ব যাইতে পারতেছে। দ্যাট মিনস সে আসলে তোমার ধরে নদী যে জায়গায় থাকার কথা বলটা সেখানে গেলে সে আসলে অবশ্যই ক্যাচটা আসলে তোমার ধরতে পারবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা হবে আসলে তোমার ধরতে পারবে। আর এই জায়গায় যদি দূরত্বটা কাঙ্ক্ষিত দূরত্বের চেয়ে কম আসতো তাহলে অ্যান্সারটা হতো আসলে যতক্ষণ শূন্য থাকতেছে সেই শূন্য থাকার সময় সে আসলে পৌঁছাতে পারতেছে না, দ্যাটস ওয়াই সে আসলে তোমার ক্যাচটা ধরতে পারবে না। এবং এখান থেকে একটা ক্রিটিক্যাল ব্যাপার ক্লিয়ারলি বলি, যেটা তোমাদের কাছে গিটওয়াল লাগবে না, সেটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব। এটা দ্বারা সাধারণত আসলে বোঝানো হয় আর ম্যাক্স বা সর্বাধিক আনুভূমিক পাল্লা, মানে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব এটা দ্বারা সাধারণত আর ম্যাক্স বা আসলে তোমার সর্বাধিক পাল্লা বোঝানো হয়। আর এটা আসলে কখন হয়, যখন আসলে তোমার 45 ডিগ্রি কোণে আসলে তোমার নিক্ষেপ করা হয়। এখন যদি তোমাকে এখান থেকে কেউ প্রশ্ন করে যে এক কথা একটা বস্তুকে মানে মারা হয়েছে সে আসলে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করছে, দ্যাট মিনস সেক্ষেত্রে তোমার থিটার মানটা হবে কিন্তু 45 ডিগ্রি, এটা কিন্তু আসলে তোমার বুঝে নিতে হবে। এখন দেখো একটা বস্তুকে আসলে 30
মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে আসলে তোমার নিক্ষেপ করা হয়েছে। আরেকটা যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে একজন ফিল্ডার 40 মিটার দূরত্ব থেকে সে বলটাকে ধরতে আসছে। তো এখন প্রশ্নটা হচ্ছে সে আসলে তোমার ধরতে পারবে কি পারবে না, এটা তুমি চাইলে এইভাবে ক্যালকুলেশন করতে পারো, আরেকটা প্রসেসও ক্যালকুলেশন করতে পারো। সেটা তো আমরা সর্বপ্রথম দেখবো এই বলটা কতক্ষণ শূন্যে থাকতেছে, আর আমরা দেখবো যে আসলে তোমার ধরে নাও যে এই শূন্যে থাকার সময় এ কতক্ষণ আসলে তোমার ধরে নাও যে দৌড়াইতেছে, সেই বিষয়টাই আমরা দেখবো। যদি দুইটা সময় সমান হয় তাহলে সে ধরতে পারবে, আর যদি দুইটা সময় সমান না হয় তাহলে সে ধরতে পারবে না। এটা হচ্ছে এখানকার টাইপ 2। তো সর্বপ্রথম দেখো আমাদের বলটা শূন্যে থাকবে কতক্ষণ, সেটা হচ্ছে আসলে তোমার বিচরণকালের সমান। তাহলে সেটা হচ্ছে তোমার 2b sin θ বাই জি, ক্যালকুলেশন করে এখানে মানটা আসবে আসলে তোমার 4.33 সেকেন্ড। আর দেখো 10 মিটার পার সেকেন্ড সমবেগে 40 মিটার দূরত্বে থাকা একটা ফুটবলার সে আসলে তোমার ধরুন ফিল্ডার, সে আসলে এই ক্যাচটা ধরতে পারবে কিনা। তো এস ইকুয়াল ভিটি, এখান থেকে টির মানটা যদি ক্যালকুলেশন করো তাহলে মানটা আসবে আসলে তোমার এস বাই ভি, মানে হচ্ছে 4 সেকেন্ড। এখন প্রশ্নটা হচ্ছে বলটা আসলে তোমার 4.33 সেকেন্ড ধরে শূন্যে রয়েছে, আর সে আসলে তোমার ধরুন যে 4 সেকেন্ড ধরে আসলে তোমার দৌড়াচ্ছে। দ্যাট মিনস বলটা এটা আসলে তোমার কতক্ষণ, মানে 4.33 সেকেন্ড। এক্ষেত্রে কিন্তু সময়ের মানটা বেশি, আর এখানে তো তোমার সে আসলে তোমার 4 সেকেন্ড পর্যন্ত আসলে তোমার দৌড়াইতেছে। দ্যাট মিনস সে আসলে কি করতে পারবে, এই জায়গায় দেখো যতক্ষণ পরিমাণ শূন্য ছিল আর এ দৌড়াইছে কতক্ষণ, এ আসলে তোমার 4 সেকেন্ড পরিমাণ দৌড়াইছে। বলটা আসলে আমাদের শূন্য ছিল আসলে তোমার 4.33 সেকেন্ড। তাহলে অবশ্যই এই জায়গায় আসো দেখো এই টি মানে আসলে এই পর্যায়কাল মান যতক্ষণ শূন্য ছিল এই মানটা সে যতক্ষণ দৌড়াইছে সেই মানের চেয়ে আসলে তোমার অবশ্যই বেশি। তাহলে আসলে বেশি যদি হয়ে থাকে সে কিন্তু আসলে এই বলটা আসলে তোমার ধরতে পারবে না, কারণ সে আসলে তোমার 4 সেকেন্ড পর্যন্ত দৌড়াইছে, বাট বলটা আসলে শূন্য ছিল আসলে তোমার 4.33 সেকেন্ড পর্যন্ত। বাট সে যদি আসলে তোমার 5 সেকেন্ড বা আসলে 6 সেকেন্ড মানে এই মানের চেয়ে যদি বেশি সময় ধরে দৌড়াইতো তাহলে কিন্তু অবশ্যই ক্যাচটা ধরতে পারতো। দেখো এবার আসলে আমরা দেখতে যাবো, সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা তোমার ধরে নাও যে একটা মানে কথায় তোমার এখানে উইকেট কিপার রয়েছে। এই উইকেট কিপারকে আসলে তোমার ধরে নাও যে স্বল্পতম সময়ে 100 মিটার দূরত্বে আসলে একটা বল আসলে তোমার নিক্ষেপ করা হয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে ন্যূনতম বেগের মানটা কত হলে এই গোল মানে উইকেট কিপারটা বলটা ভালোভাবে ধরতে পারবে। দ্যাট মিনস এক্ষেত্রে আসলে দেখো আনুভূমিক পাল্লা আর ইকুয়াল ইউ স্কোয়ার বাই জি ইন্টু সাইন 2 থিটা। তারা আমাদের বলতেছে যে বেগের মানটা যেন সর্বনিম্ন হয়। এখন দেখো বেগের মানটা যদি আর এর মানটা প্রশ্নে গিভেন করা রয়েছে সেটা হচ্ছে আসলে তোমার 100 মিটার। আর দেখো এখন এখানে তোমার বেগের মানটা এটা কিন্তু আসলে তোমার সাইন 2 থিটার উপর নির্ভর করতেছে। এখন দেখো সাইন 2 থিটার সাথে বেগের সম্পর্কটা কি হবে, একটা সমীকরণে সাইন 2 থিটাকে যদি সমীকরণের এই পাশে পার করে দাও তাহলে সম্পর্কটা আসলে ভাগাকারে হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি যদি বেগের মানটা সর্বনিম্ন করতে চাই সাইন 2 থিটা, এটা মানটা হতে হবে আসলে তোমার সর্বোচ্চ। আর সাইন 2 থিটার মানটা সর্বোচ্চ কখন হবে, এখানে যদি তোমার থিটা ইকুয়াল যদি আসলে তোমার 45 ডিগ্রি হয় তাহলে প্রাথমিক অবস্থায়, তাহলে আমাদের এখানে তোমার থিটা ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখানে মানটা আসবে আসলে তোমার হচ্ছে 1। তাহলে এখানে ইউ স্কোয়ার ইকুয়াল হবে আসলে তোমার ধরে নাও যে এক কথা ইউ ইকুয়াল হবে আসলে ইউ স্কোয়ার ইকুয়াল হবে আসলে তোমার আর ইন্টু জি, আর ইউ ইকুয়াল হবে আসলে তোমার রুট ওভার আর জি। দেখো আর এর মানটা বা আসলে তোমার পাল্লার মানটা প্রশ্নে গিভেন করা হয়েছে 100 মিটার, জির মানটা হচ্ছে 9.8। এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করে মানটা আসবে 112.2 কিলোমিটার পার আওয়ার। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এক কথায় তোমার ধরে নাও যে উইকেট কিপারের কাছে যাওয়ার আগ পর্যন্ত সে আসলে কত সময় শূন্যে থাকবে, মানে আমাদের বিচরণকালে মানটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো বিচরণকাল টি ইকুয়াল 2v sin θ বাই জি। দেখো ভি এর মানটা তো তুমি জানো, এখানে তোমার থিটার মানটা 45 ডিগ্রি, জি এর মানটা 9.8, ক্যালকুলেশন করে মানটা আসবে 4.52 সেকেন্ড। এটা আসলে তোমার বুয়েটে আসা 17-18 সেশনের প্রশ্ন। তারপরে দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে আসলে এরকম যে একটা বস্তু তোমার 4 সেকেন্ডে আসলে তোমার ধরুন যে আনুভূমিক বরাবর মানে একটা বস্তুকে আসলে তোমার নিক্ষেপ করা হয়েছে, সে আসলে তোমার 4 সেকেন্ড পরে 58.8 মিটার দূরত্ব অতিক্রম করার পরে পুনরায় ভূমিতে ফেরত আসে। তো এখন প্রশ্নটা হচ্ছে এক্ষেত্রে আসলে বেগের মানটা কত এবং সর্বোচ্চ উচ্চতার মানটা কত। দেখো সে আসলে তোমার 4 সেকেন্ড পরে পুনরায় ভূমিতে ফেরত আসে। দ্যাট মিনস এক্ষেত্রে আসলে তোমার বিচরণকালে মানটা হতে আসলে তোমার 4 সেকেন্ড, আর পুনরায় ভূমিতে ফেরত আসে মানে আনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করে এটাই হতে আসলে পাল্লা। তাহলে এটা মানটা হতে আসলে তোমার 58.8 মিটার। এবং এই ফর্মুলাটা একটু জাস্ট মনে রাখবা, যেটা আসলে তোমার ক্যালকুলেশনটাকে সহজ করে দিবে। সেটা হচ্ছে আর আর টি এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা হচ্ছে 2r tan θ ইকুয়াল gt স্কোয়ার। 2r tan θ ইকুয়াল হচ্ছে আসলে তোমার gt স্কোয়ার। 2r tan θ ইকুয়াল হচ্ছে আসলে তোমার gt স্কোয়ার। দেখো এখানে আনুভূমিক পাল্লার মানটা হচ্ছে আসলে 58.8। দেখো এখানে তোমার জি এর মানটা হচ্ছে 9.8, টি এর মানটা হচ্ছে 4 সেকেন্ড। এখান থেকে তুমি থিটা মানটা পাবা, থিটা মানটা আসলে আসবে আসলে তোমার 53.13 ডিগ্রি। আর এক্ষেত্রে বিচরণকাল টি ইকুয়াল মানটা কত আসবে 2v sin θ বাই হচ্ছে আসলে জি। তাহলে দেখো ভি এর মানটা আমাদের যদি এক কথা এখান থেকে তুমি বিচরণকালের মানটা জানো, সেই মানটা হচ্ছে আসলে তোমার 4 সেকেন্ড, জি এর মানটা 9.8, থিটা মানটা আসলে কত আসলো 53.13। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি বেগের মানটা পাবা 24.5 মিটার। আর দেখো সর্বাধিক উচ্চতা মানে কি ভি sin θ তার উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু জি, ক্যালকুলেশন করে মানটা আসলে আসবে আসলে তোমার 19.6 মিটার। এবং এটা আসলে তোমার বুয়েটে আসা 13-14 সেশনের প্রশ্ন। তারপর দেখো পরবর্তী একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসলে তোমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে আসলে আরো সহজ করে দিবে।
সেই ব্যাপারটা হচ্ছে এরকম যে এক কথায় আনুভূমিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা এই দুইটা যদি আসলে সমান হয় তাহলে সেক্ষেত্রে আসলে তোমার থিটা ইকুয়াল হয় আসলে তোমার 76 ডিগ্রি। এটা আসলে এমসিকিউ তুমি পাবা যে আসলে তোমার ধরে নাও যে এক কথায় আনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতা এটা যদি আসলে তোমার সমান হয়ে থাকে তাহলে আসলে তোমার থিটা ইকুয়াল হয় আসলে তোমার 45 ডিগ্রি। আর দেখো আনুভূমিক পাল্লা এটা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ হবে যদি আসলে তোমার থিটা ইকুয়াল আসলে তোমার 45 ডিগ্রি হয় থাকে। এগুলো আসলে তোমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনকে সহজ করে দিবে। দেখো আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা সমান হবে যদি আসলে তোমার থিটা ইকুয়াল 45 ডিগ্রি হয়। আর এক্ষেত্রে তোমার ট্যান থিটা এটা বের করার ফর্মুলাটা হবে 4h ডিভাইডেড হচ্ছে আসলে আমাদের আর। দেখো প্রাথমিক অবস্থায় প্রশ্নটা হচ্ছে এইরকম যে একটা বস্তুর তোমার আনুভূমিক পাল্লার মান হচ্ছে 10 মিটার, সর্বাধিক উচ্চতার মান হচ্ছে আসলে তোমার 10 মিটার। তো প্রশ্নটা হচ্ছে এখানে তোমার থিটার মানটা বা আসলে কত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে দেখো আনুভূমিক পাল্লা আর সর্বাধিক উচ্চতা এই দুইটা সমান হয়ে যাচ্ছে না, তাহলে অবশ্যই থিটা ইকুয়াল হবে আসলে তোমার 76 ডিগ্রি। তোমাকে কিন্তু আনুভূমিক পাল্লা নিয়ে ক্যালকুলেশন করতে হলো না, উলম্ব পাল্লা নিয়ে ক্যালকুলেশন করতে হলো না, জাস্ট এই ফর্মুলাটা মনে রেখে আসলে তোমার হয়ে গেল। এটা আসলে তোমার জাস্টে আসা 19-20 সেশনে আসলে তোমার প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম, একটা বস্তু সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আসলে তোমার 200 মিটার। এবং একটা ব্যাপার মনে রাখবা, সর্বোচ্চ দূরত্ব এটা মানে হচ্ছে আসলে তোমার আনুভূমিক পাল্লা, আর সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব এটা মানে আসলে তোমার হচ্ছে সর্বাধিক আনুভূমিক পাল্লা। ঠিক আছে, সর্বোচ্চ দূরত্বটা হবে আসলে তোমার আনুভূমিক পাল্লা, আর সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব এটা হবে আসলে তোমার সর্বাধিক আনুভূমিক পাল্লা মানে আর ম্যাক্স। দেখো সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব এটা হচ্ছে আসলে তোমার ধরুন 200 মিটার। তো প্রশ্নটা হচ্ছে এক্ষেত্রে আসলে তোমার সর্বোচ্চ উচ্চতার মানটা আসলে কত হবে। তো দেখো সর্বোচ্চ উচ্চতার মানটা হবে ট্যান থিটা ইকুয়াল 4h ডিভাইডেড আর। এখানে থিটার মানটা আমরা 45 ডিগ্রি বসাই দিব, 45 ডিগ্রি বসাই দিলে মানটা আসবে tan 45 মান হচ্ছে আসলে আমাদের 1। তাহলে এখান থেকে তোমার 4h ডিভাইডেড হচ্ছে আসলে তোমার আর। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমাদের আর এর মানটা গিভেন করা হচ্ছে 200 মিটার, আর এর মানটা বসাই দিবা 200 মিটার। আর দেখো এখান থেকে আমাদের এইচ এর মানটা আসলে বের করতে হচ্ছে সর্বাধিক উচ্চতার মান। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এইচ এর মানটা আসলে কত আসবে, এইচ এর মানটা আসবে আসলে তোমার r/4। তাহলে এক্ষেত্রে তোমার দেখো তোমার 200কে যদি আসলে তুমি 4 দিয়ে ভাগ করো মানটা কিন্তু আসলে আমাদের অবশ্যই কত আসবে, অবশ্যই মানটা আসবে হচ্ছে আমাদের 50 মিটার। এবং এটা আসলে তোমার বরিশাল ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন বা সমস্ত ইউনিভার্সিটিতে আসতে পারে বা মেডিকেলও আসতে পারে। তো এখান থেকে একটা ব্যাপার থিটা নিয়েও ক্যালকুলেশন নাও করতে পারো তুমি। এখান থেকে ডিরেক্ট যদি ক্যালকুলেশন করো 4h ইকুয়াল হচ্ছে আসলে তোমার আর, তাহলে আসলে তোমার হয়ে যাবে যদি আসলে আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতা মানটা আসলে তোমার বের করতে বলে। আরেকটা বিষয় আমি একটু বোঝার চেষ্টা করি, এটা যদি একটা প্রাস হয় দেখো এই প্রাসের এই পয়েন্টটা কি ছিল, সর্বাধিক উচ্চতার ছিল না এইচ। আর দেখো আর আমাদের এই নিচ থেকে এতটুকু দূরত্ব, এই দূরত্বটাকে কি ছিল আমাদের আনুভূমিক দূরত্ব আর। তাহলে দেখো এই আনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ উচ্চতার মানে আনুভূমিক পাল্লার যে অর্ধেক পরিমাণ দূরত্ব এটা হচ্ছে r/2, এটা হচ্ছে আসলে r/2। এখানে কি আসলে তোমার এই সর্বাধিক উচ্চতা আসলে বিলং করে না, দ্যাটস ওয়াই সর্বাধিক উচ্চতায় এটা হয় আসলে তোমার আনুভূমিক পাল্লার অর্ধেক। তো প্রশ্নে যদি আসলে আমাদের কখনো মানে আনুভূমিক পাল্লা মানটা গিভেন করা থাকে এবং সর্বাধিক উচ্চতার মান বের করতে বলে তাহলে কিন্তু তুমি এইভাবে বের করতে পারো। আবার সর্বাধিক উচ্চতার মানটা দেওয়া থাকে যদি আনুভূমিক পাল্লা মান বের করতে পারো তাহলে এই কাজটা করতে পারো। এবং আরেকটা ব্যাপার দেখো আমরা থার্ড কেতে যেমন শিখছিলাম যে একটা মানে বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে, সিমিলারলি তোমাদের যদি প্রাসের ক্ষেত্রে এরকম বলা হয় যে একটা তোমার প্রাসের উপর থেকে একটা বস্তুকে নিচে আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হচ্ছে, এটা সাধারণত বলা হবে একটা নির্দিষ্ট স্তম্ভের উপর থেকে বা কোথাও কোনো কিছুর উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, এই টাইপের কথা আসলে বলা হবে জাস্ট লাইক। তাহলে এই ক্ষেত্রে আসলে আমাদের থার্ড কেস অনুযায়ী এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এই ফর্মুলাটাই পড়বে। আর ইউ মানে তো জানো সেটা তো আসলে তোমার ভি সাইন থিটা, তাহলে এইচ এর ফর্মুলাটা হবে মাইনাস ভি সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এবং এক্ষেত্রে দেখো যদি একটা নির্দিষ্ট মানে স্তম্ভের উপর থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে আমাদের আনুভূমিক বরাবর বেগ তো আসলে কখনো চেঞ্জ হবে না, সেই বেগটা হবে আসলে ভি কস থিটা। বাট উলম্ব বরাবর বেগ এটা কিন্তু আসলে আমাদের চেঞ্জ হয়ে যাবে, কারণ আসলে আমরা এই ফর্মুলা কিন্তু শিখলাম ভি ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি। তাহলে এই ক্ষেত্রে আসলে তোমার এই বেগটা আসলে হবে কিন্তু মাইনাস ভি সাইন থিটা আর প্লাস হচ্ছে আসলে আমাদের জিটি। যদি একটা নির্দিষ্ট স্তম্ভের উচ্চতা মানে আমাদের থার্ড কেসটা হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হয়ে থাকবে, যেটা আমরা তোমার ধরে নাও সূত্রে মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম না, আমরা যখন বেসিক শিখতাম তখন আমরা শিখেছিলাম। তো এখন দেখো প্রশ্নটা হচ্ছে একটা 30 মিটার স্তম্ভের উপর থেকে একটা বস্তুকে তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে আসলে তোমার নিক্ষেপ করা হলো। তো প্রশ্নটা হচ্ছে এটা আসলে ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসলে 15-16 সেশনের প্রশ্ন। তাহলে এটা এখন খুবই সহজ, স্তম্ভের উপর থেকে ফেলা হয়েছে মানে উপর দিক থেকে আসলে তোমার নিচের দিকে আসলে তোমার চলে আসছে। তো এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে আসলে আমাদের তোমার ধরে নাও যে ইউ এর মানটা গিভেন ভি, এখানে আমরা বসাবো ভি সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে ভি এর মানটা গিভেন করা রয়েছে, থিটার মানটা গিভেন করা রয়েছে, এইচ এর মানটাও গিভেন করা রয়েছে। ক্যালকুলেশন করে তোমার টি এর মানটা বের করতে হবে এবং টি এর মানটা আসলে আসবে আসলে তোমার 3.7 সেকেন্ড। আর এটাই যদি আসলে তোমাদের এইচ চিত্রিতে আসে তাহলে এইভাবে ক্যালকুলেশন করে দেখাবো, অসুবিধা নাই। বাট একটা নির্দিষ্ট সময় পর যদি বেগ বের করতে বলে তাহলে জাস্ট এখানে মাইনাস সাইনটা ইউজ করতে হবে, এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবা তাহলে হয়ে যাবে।
তারপর দেখো এর পরবর্তী প্রশ্নটা, এটা আমরা একটু অন্যভাবে সলিউশন করার চেষ্টা করব। সেটা হচ্ছে একই প্রশ্ন, যে একটা মানে এক কথায় একটা 5 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে তোমার ধরে নাও যে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে আসলে তোমার নিক্ষেপ করা হয়েছে 30 ডিগ্রি কোণে। তো এখন প্রশ্নটা হচ্ছে এক্ষেত্রে বিচরণকালের মানটা আসলে কত হবে। তো সিমিলারলি এইচ ইকুয়াল মাইনাস ভি সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এইভাবে আসলে ক্যালকুলেশন তুমি চালাই যাবা। ক্যালকুলেশন চালাই দেয় তোমার মানটা আসলে তোমার চলে আসবে। আর এটা যেহেতু আসলে তোমার দ্বিঘাত সমীকরণ, মানে এখানে তোমার টি স্কোয়ার মানে দ্বিঘাত সমীকরণ থাকে, তো দ্বিঘাত সমীকরণের সলিউশন আসলে কীভাবে হয় থাকে, আমাদের আসলে সলিউশন বের করার প্রসেসটা কী থাকে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এইভাবে সাধারণত আসলে আমরা ক্যালকুলেশন করে থাকি। মানে এক কথায় আমাদের যদি কখনো এ এক্স স্কোয়ার এই টাইপের আসলে হয় থাকে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আসলে সলিউশন এক্স বের করার প্রসেসটা ছিল আমাদের এইটা। তো এখন দেখো আমরা আসলে অপশন দেখে আসলে উত্তরটা বের করার চেষ্টা করবো। এটা আমি জাস্ট ক্যালকুলেশন করে দেখালাম না, তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু এই মানটা আসলে চলে আসবে। বাট দেখো আমরা অপশন দেখে আসলে অ্যান্সার করতে পারি, তারা আমাদের সময়ের মানটা আসলে বের করতে বলছে। তো প্রাথমিক অবস্থায় দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশন আসার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটাই সাধারণত মানে এখানে যে প্রশ্নগুলো করাইতেছি এই প্রশ্নগুলোর ব্যতিক্রম, মানে এক কথায় যেগুলো তোমরা আসলে পারবা, মানে যেগুলো যা শুধুমাত্র সূত্রের অ্যাপ্লিকেশন, যেমন আমরা বেসিক শিখতাম, বা যে প্রশ্নগুলো তোমাদের কাছে একটু হার্ড বলে মনে হবে সেই প্রশ্নগুলো আমি করাই দিচ্ছি। দ্যাটস ওয়াই তোমাদের ব্যাথ ব্যাগে যত প্রশ্ন থাকবে, মানে টেস্ট পেপার বলো বা এক কথায় তোমাদের ধরে নাও যে এক কথায় টেস্ট পেপার বলো বা এক কথায় কোশ্চেন ব্যাংক বলো, সবগুলো ইনশাআল্লাহ তোমরা নিজে থেকে পারবা। দেখো এই ক্ষেত্রে তারা আমাদের সময়ের মানটা বের করতে বলছে। আমি এখন এখানে কোনো ক্যালকুলেশন ছাড়াই সময়ের মানটা বের করতে যাচ্ছি। দেখো প্রথম অপশনটা দিয়ে রাখছে 10 প্লাস রুট ওভার 198 ডিভাইডেড 9.8, দ্বিতীয় অপশনটা দিয়ে রাখছে 10 ইন্টু রুট ওভার 198 ডিভাইডেড 9.8, আর এটা দিয়ে রাখছে 10 প্লাস মাইনাস রুট ওভার 198 ডিভাইডেড হচ্ছে আসলে তোমার 2, আর এখানে 10 প্লাস মাইনাস রুট ওভার 2 ডিভাইডেড হচ্ছে আসলে 2। তো এই ক্ষেত্রে আসলে অ্যান্সারটা কোনটা হবে। দেখো সময়, এক্ষেত্রে একটা ব্যাপার ক্লিয়ারলি বলি, এটা ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু আসলে অনেক সময়ের ব্যাপার, বাট আমাদের সময়ের কোনো কিছুই দরকার নাই, যেহেতু তারা আমাদের সময়ের মানটা বা বিচরণকালের মানটা আসলে বের করতে বলছে। একটা জিনিস ভেবে দেখো তো, সময়ের মানটা কি কখনো নেগেটিভ হবে? সময়ের মানটা কিন্তু কখনো নেগেটিভ হবে না। তার মানে আমাদের যত জায়গায় এরকম প্লাস মাইনাস দেওয়া আছে, এগুলো না অ্যান্সার একটাও আসলে তোমার গ্র্যান্টেড আসলে তোমার হবে না। আর এখানে দেখো 10 ইন্টু সামথিং দেওয়া রয়েছে, বাট আমাদের সূত্রে দেখো এক্ষেত্রে কিন্তু তোমার প্লাস রুট ওভার থাকার কথা, এখানে কিন্তু আমাদের কোনো কিছু নাই, দ্যাট মিনস এটাও আসলে আমাদের হবে না। আর এখানে দেখো 10 প্লাস সময়ের মানটা কিন্তু সবসময় আমাদের পজিটিভ হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের চোখ বন্ধ করে আসলে কোনো ক্যালকুলেশন ছাড়াই এটাই কিন্তু আমাদের হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো এবার আমরা এই টপিক থেকে আসলে এই অধ্যায় থেকে আসলে আমরা আরো কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব, এবং এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের আসলে মেডিকেল প্লাস ডেন্টালের জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে আসলে তোমার ধরে নাও যে এক কথায় মানে এইচএসসি এর জন্য আসলে গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য। তোমরা বিষয়টা একটু শিখে নেব। তো সর্বপ্রথম ব্যাপারটা, একটা বস্তুর কণার স্মরণের মানটা দেওয়া রয়েছে 60t মাইনাস 60 স্কোয়ার মাইনাস টি কিউব। তো প্রশ্নটা হচ্ছে আসলে তোমার 2 সেকেন্ড পরে এর বেগটা কত হবে এবং ত্বরণ আসলে তোমার কত হবে। তো দেখো আমরা আগে থেকে জানি বেগ মান হচ্ছে আসলে তোমার সময় সাপেক্ষে স্মরণের ডিফারেন্সিয়েশন, আর ত্বরণ মান হচ্ছে আসলে সময় সাপেক্ষে আসলে তোমার বেগের ডিফারেন্সিয়েশন। তো এই সমস্ত ডিফারেন্সিয়েশন করার জন্য তোমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এটা সাধারণত তোমাদের কাছে অনেক কঠিন লাগে, বাট একটা ব্যাপার ক্লিয়ারলি বলি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন মনে কোনো প্রকার সূত্র মুখস্থ করা ছাড়াই শুধুমাত্র বেসিকের মাধ্যমে মাত্র 8 থেকে 10 ঘন্টা ক্লাসে আসলে তোমার পুরোপুরি আসলে তোমাদের শেষ করে দেওয়া রয়েছে। এবং আসলে তোমাদের ধরে নাও আসলে ম্যাথ ফার্স্ট পেপারে একদম ফুল সিলেবাসটা তোমার ধরে নাও যে টোটাল আসলে তোমার 23টা ক্লাসের মাধ্যমে আসলে তোমার শেষ করে দেওয়া রয়েছে, যার মাধ্যমে তুমি এইচএসসি প্লাস অ্যাডমিশনে তুমি 95 থেকে 98% ইনশাল্লাহ হুবহু কমন পাবা যদি বেসিকগুলো আয়ত্ত করে নাও। তো দেখো এখান থেকে জাস্ট শুধুমাত্র মনে রাখো, জাস্ট ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলি, যে আসলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ কোনো কিছু যদি পাওয়ার থাকে তাহলে ডিফারেন্সিয়েশন করলে আসলে তোমার পাওয়ারটা আগে আসবে এবং পাওয়ার থেকে তোমার আসলে এক বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো আমরা স্মরণকে যখন আসলে বেগ বের করতে যাবো, তাহলে আমরা যে কাজটা করবো এটাকে আসলে তোমার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। দেখো যখন আর ডিফারেন্সিয়েশনটা করবো, দেখো 60টিকে যখন আমি ডিফারেন্সিয়েশন করবো, 60টা 60-এর মধ্যে থাকবে, টি এর উপর আসলে কোনো কিছু নেই, মানে পাওয়ার আছে 1, তাহলে পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে পাওয়ারটা 1 আগে চলে আসলো, এবার পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে টি ইন্টু 1 মাইনাস 1 মাইনাস দেখো এখানে 6টা 6-এর মধ্যে রাখলাম, এখানে টি এর উপর পাওয়ার হচ্ছে 2, তাহলে পাওয়ারটা আগে চলে আসবে এবং পাওয়ার থেকে তোমার আসলে 1 বিয়োগ হবে 2 মাইনাস 1 মাইনাস দেখো এখানে তোমার টি কিউব রয়েছে, তাহলে পাওয়ারটা আগে চলে আসবে 3, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে 3 মাইনাস 1 করলে মানটা আসবে তোমার টি স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 60 ইন্টু 1 আর টি এর উপর 0 মানে মানটা হবে আসলে 1, তাহলে এক্ষেত্রে প্রথমটা হচ্ছে আসলে তোমার 60, পরেরটা হচ্ছে আসলে দেখো 6 ইন্টু 2 মানে হচ্ছে 12, আর এখানে তোমার টিটা থেকে গেল, তাহলে হচ্ছে মাইনাস 12t মাইনাস হচ্ছে তোমার 3t স্কোয়ার। এখন তারা আমাদের টি এর মানটা প্রশ্নে গিভেন করে রাখতে আসলে তোমার 2 সেকেন্ড, তাহলে এর মানটা যদি এখানে তুমি 2 বসায় দাও, 2 বসায় দিয়ে ক্যালকুলেশন করলে মানটা আসবে তোমার 27 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্নটা হচ্ছে ত্বরণের মানটা আসলে তোমার কত হবে। তাহলে ত্বরণ মানে আসলে তোমার সময় সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশনটা আমরা করব, মানে আমাদের বেগের যে রাশিটা আছে এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করব। দেখো এখানে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, বাট এখানে টি এর কোনো রাশি নাই, দ্যাটস ওয়াই এটা ডিফারেন্সিয়েশনের মান হবে আসলে তোমার 0। আর সিমিলারলি দেখো এই 12টিকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবে
করবা 12টা 12 এর মতো থাকবে, টি এর উপর কিছু নাই, মানে পাওয়ার রয়েছে 1, পাওয়ারটা 1টা আগে চলে আসবে এবং 1 থেকে 1 বিয়োগ করলে মানটা হবে তোমার 0, তাহলে টি টু দি পাওয়ার 0 মানটা আসবে 1, আলটিমেটলি মানটা হবে আসলে তোমার 12। আর দেখো 3t², এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো পাওয়ারটা আগে চলে আসবে, তাহলে মানটা আসবে তোমার 3 × 2 6, আর টি থেকে আসলে 2 - 1 করলে মানটা আসলে টি এর উপর থাকবে হচ্ছে আসলে 1। এখন এটাই হচ্ছে আসলে তোমার ত্বরণ। এখন যদি তুমি 2 সেকেন্ডে ত্বরণ বের করতে চাও তাহলে মানটা আসবে আসলে তোমার দেখো -12 - 2t, এখানে টি এর মানটা যদি আসলে তোমার 2 বসায় দাও তাহলে 6 × 2 আবারও 12 হচ্ছে, তাহলে -12 আলটিমেটলি মানটা আসবে আসলে তোমার 24 মিটার/সেকেন্ড ইনভার্স 2। এটা জাস্ট একটা বেসিক দেখালাম। এই টাইপের বেসিকের উপর ভিত্তি করে তুমি দেখবে আসলে তোমাদের মেডিকেল এবং ডেন্টালে দু একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে। তারপরে দেখো এবারের প্রশ্নটা একটু ব্যতিক্রম হচ্ছে আসলে এক্ষেত্রে আসলে তোমার ত্বরণের মানটা গিভেন করা থাকবে এবং তোমাকে আসলে প্রশ্নে আসলে বেগের মানটা বের করতে বলা হবে এবং স্বর্ণের মানটা আসলে বের করতে বলা হবে। তো ব্যাপারটা হচ্ছে ডিফারেন্সিয়েশন যে ব্যাপারটা হয়, ইন্টিগ্রেশন ব্যাপারটা হয় আসলে তোমার উল্টা। জাস্ট লাইক তুমি স্মরণকে যখন ডিফারেন্সিয়েশন করছো তখন বেগ পাইছো, বেগকে ডিফারেন্সিয়েশন করে আসলে তুমি পাবা হচ্ছে ত্বরণ। সিমিলারলি দেখো তুমি ত্বরণকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে প্রথমে পাবা হচ্ছে বেগ এবং বেগকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তারপরে পাবা হচ্ছে আসলে তুমি স্মরণ। তো প্রাথমিক অবস্থায় আমরা বেগের মানটা একটু বের করবো, তাহলে আমরা ত্বরণকে আসলে তোমার ইন্টিগ্রেশন করবো সময় সাপেক্ষে এবং এই ইন্টিগ্রেশনগুলোর একটা রুল মনে রাখলে হয়ে যায়, সেটা হচ্ছে সাপোজ কোনো কিছুর উপর যদি পাওয়ার থাকে x টু দি পাওয়ার সামথিং মানে পাওয়ারটা, তাহলে আমরা লিখবো x টু দি পাওয়ার প্লাস 1, নিচে লিখবো সেই পাওয়ার প্লাস 1। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের রয়েছে আসলে তোমার 20t dt, তাহলে দেখো এখানে t এর উপর পাওয়ার রয়েছে 1, তাহলে আমাদের ফর্মুলাটা কি, সেটা হচ্ছে আসলে তোমার পাওয়ার টু দি পাওয়ার 1 ডিভাইডেড পাওয়ার প্লাস 1। এক্ষেত্রে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 1, তাহলে আমি লিখবো 20 × t এর উপর পাওয়ার হচ্ছে আসলে আমাদের 1 + 1, আর দেখো এক্ষেত্রে নিচে আমি লিখবো হচ্ছে পাওয়ার প্লাস 1, তাহলে পাওয়ারটা হচ্ছে 1 + 1, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে 1 + 1 মানটা আসবে 2, 2 দিয়ে যখন তুমি 20 কে কাটবে মানটা আসবে 10, আর টি এর উপর হয়ে যাবে তোমার স্কোয়ার, তাহলে আমাদের স্মরণের মান বেগের মানটা আসতেছে তোমার 10t²। এখন দেখো 3 সেকেন্ডে যদি বেগের মানটা বের করতে দাও জাস্ট টি এর মানটা এখানে 3 বসাই দিবা, তাহলে 10 × 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার করলে 9 এর সাথে 10 গুণ করলে মানটা আসবে 90 মিটার/সেকেন্ড। এখন দেখো তুমি যদি এখান থেকে যদি আসলে তুমি স্মরণ বের করতে চাও তাহলে দেখো বেগকে ইন্টিগ্রেশন করলে তোমার স্মরণের মানটা চলে আসবে, তাহলে আমি বেগকে সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। এখানে দেখো 10t², এটাকে যদি ইন্টিগ্রেশন করতে চাও 10টা 10 এর মতো থাকবে, আর t² যদি আসলে তুমি সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে দেখো টি এর উপর রয়েছে আমাদের স্কোয়ার, তাহলে আমরা কি করবো টি টু দি পাওয়ার প্লাস 1, এক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 2, দ্যাটস ওয়াই আমি লিখবো 2 + 1, আর নিচে আমাদের পাওয়ার প্লাস 1 দ্যাট মিনস হচ্ছে আমাদের 2 + 1, তাহলে 10/3 এখানে হবে আসলে তোমার দেখো টি এর উপর আসলে তোমার থাকতেছে আসলে তোমার 2³, তাহলে এখানে তুমি টি এর মানটা যদি আসলে তুমি 3 বসাই দাও তাহলে এখানে হবে তোমার 3³, আর 3 দিয়ে তুমি যদি 3 কে আসলে 3² কে কাটো তাহলে মানটা কিন্তু আমাদের পুনরায় 3² আসে, তাহলে 10 × 3² ক্যালকুলেশন করে মানটা আসলে আসবে আসলে তোমার 90 মিটার। এবং এই প্রসেসটা মনে রাখলে তুমি সবকিছুই আসলে তোমাদের মানে যত রকম এইরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে সবই করতে পারবা। জাস্ট লাইক আমাদের একটা ব্যতিক্রম ধর্মী একটা ইন্টিগ্রেশন আমি একটু দেখে আসি, সেটা হচ্ছে ব্যতিক্রম ধর্মীটা আমি করাই দিচ্ছি কারণ তোমাদের বইয়ে দেখবে যে সবগুলো এইরকমই রয়েছে। তো প্রশ্নটা হচ্ছে এক্ষেত্রে তোমার ত্বরণের মানটা আসলে গিভেন করা রয়েছে -4π² sin 2πt। তো এটার আসলে তোমার স্মরণের মানটা আসলে তোমার কত হবে, তাহলে দেখো ত্বরণকে যখন আমি প্রথমবার ইন্টিগ্রেশন করবো তখন পাবো হচ্ছে বেগ, এবং বেগকে যখন আমি ইন্টিগ্রেশন আরেকবার করবো তখন পাবো হচ্ছে আমাদের স্মরণ। তো দেখো প্রাথমিক অবস্থাতে আমি সময় সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এখানে -4π² ধ্রুবক পদের মতো চলে আসবে, আর সাইন সামথিংকে ইন্টিগ্রেশন করলে মানটা হয় cos ওই সামথিং, তাহলে আমি এখানে লিখতেছি sin 2πt রয়েছে, দ্যাটস আমি লিখতেছি cos 2πt, আর যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এখানে তোমার টি ব্যতীত আর যার যে শকটা থাকবে সেই শকটাকে আমরা ভাগ করে দিব। এক্ষেত্রে টি ব্যতীত শক রয়েছে আসলে 2π, দ্যাটস আমি 2πটা আসলে তোমার নিচে লিখে দিলাম, তাহলে এখান থেকে 2π আর এখানকার 4π² কেটে গিয়ে আলটিমেটলি হবে আসলে তোমার 2π, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হয় আলটিমেটলি হবে প্লাস, আর এখানে cos 2πt এটা হবে আসলে আমাদের বেগের মান। আর এখান থেকে যদি আসলে তুমি স্মরণের মানটা বের করতে চাও তাহলে বেগকে আসলে তোমাকে সময় সাপেক্ষে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে 2π cos 2πt dt। এখন দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করো 2πটা হচ্ছে ধ্রুবক পদটা আসলে তোমার বাইরে বের হয়ে চলে আসবে, আর দেখো cos সামথিংকে ইন্টিগ্রেশন করলে হয় সাইন ওই সামথিংটাই, এখানে রয়েছে cos 2πt, দ্যাটস ওয়াই লিখতেছি sin 2πt, আর দেখো এখানে টি এর সাথে তোমার শকটা রয়েছে 2π, দ্যাটস ওয়াই শকটাকে আমি ভাগ করে দিব, তাহলে এই 2π আর এই 2π কেটে গিয়ে শুধুমাত্র থাকবে আসলে তোমার sin 2πt। এটা হচ্ছে আসলে তোমার ধরে নাও যে ক্যাঙ্কিত আসলে তোমার স্মরণের আসলে তোমার মান। এখন দেখো একটা বস্তুকে এমসিকিউ আমরা মনে রাখবো যে খাড়া উপরের দিকে যদি একটা বস্তুকে নিক্ষেপ করা হয়, একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে সে কি আনুভূমিক বরাবর কোনো দূরত্ব অতিক্রম করবে? কোনো দূরত্ব অতিক্রম করবে না, দ্যাটস ওয়াই তার আনুভূমিক বরাবর দূরত্ব যদি আর হয় সে আর এর মানটা হবে আসলে তোমার 0। তারপর দেখো একটা গুলতির পাথর বা গুলতির বেগ এটা সাধারণত গুলতির ভরের উপর আসলে তোমার নির্ভর করে। এখানে গুলতি বলতে তুমি যদি বুঝতে চাও সাধারণ ভাষায় সেটাকে আসলে তোমার ধরে নাও যে ব্যালটি বোঝানো হচ্ছে, এই বিষয়টা মনে রাখলেই হবে। তারপর দেখো একটা কোণা রয়েছে, যে কোণা মানে এক কথায় তোমার এক্স এর মানটা বা স্বর্ণের মানটা হচ্ছে তোমার 60 এবং ওয়াই অক্ষ বরাবর স্বর্ণের মানটা
মানটা হচ্ছে আসলে তোমার 80 - 5t স্কোয়ার। তো এখন এখানে প্রশ্নটা হচ্ছে আসলে এটা নিক্ষেপণ বেগ আসলে কত হবে। আমরা কিন্তু আসলে তোমার দেখছিলাম যে আসলে তোমার ধরে নাও যে প্রাসের ক্ষেত্রে যে বেগ, সেই বেগ নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে বলছে। নিক্ষেপণ বেগ মানে একদম শুরুর সময় আমাদের বেগটা কত হবে, মানে এখানে তোমার টি এর মানটা হবে আসলে তোমার 0। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় আমরা যে কাজটা করবো এটাকে আসলে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা একটা বেগের মান পেয়ে যাবো। তাহলে 60কে ডিফারেন্সিয়েশন করলে মানটা আসবে আমাদের 6, আর 80 - 5t স্কোয়ার, 80কে ডিফারেন্সিয়েশন করলে মানটা আসবে 8, আর 5t স্কোয়ার এখানে ডিফারেন্সিয়েশন করলে মানটা আসবে 5 × 2 × t⁻2 - 1, আলটিমেটলি আসলে তোমার 10t। এখন এই টি এর মানটা যদি এখানে 0 বসায় দাও, তাহলে তোমার ওয়াই অক্ষ বরাবর বেগের মানটা বা বেগের উলম্ব উপাংশ মানে ভিওয়াই এর মানটা আসবে 8, আর বেগের আনুভূমিক উপাংশের মানটা আসবে আসলে তোমার 6। তাহলে এখন তোমার নিক্ষেপ বেগ, এই বেগের মানটা কত হবে, 6 এর উপর স্কোয়ার প্লাস 8 এর উপর স্কোয়ার, ক্যালকুলেশন করে মানটা আসলে আসবে তোমার 10। দেখো এবার আমরা আপেক্ষিক বেগ নিয়ে আসলে তোমার আলোচনা করব, এবং আপেক্ষিক বেগ নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে তোমার আসলে জেনেছি, বাট আমাদের তৃতীয় অধ্যায়ে এখান থেকে যতটুকু মনে রাখতে হয়, আমাদের আসলে সব ইনফরমেশন মনে রাখতে হয় না, যতটুকু মনে রাখতে হয় সেটা আসলে তোমার একটা চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে। সেই চার্টটা একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আসলে তোমার ধরে নাও যে দুইটা যদি আসলে তোমার একই দিক বরাবর হয়ে যায়, তাহলে আপেক্ষিক বেগের মানটা হবে আসলে তোমার বড় বেগ মাইনাস হচ্ছে আসলে তোমার ছোট বেগ, এবং দিকটা হবে আসলে তোমার বড়টার দিকে। আর দুইটা যদি আসলে তোমার বিপরীত দিকে আসলে তোমার কাজ করে, তাহলে সেক্ষেত্রে আসলে আপেক্ষিক বেগের মানটা হবে আসলে তোমার বড় বেগ প্লাস ছোট বেগ, আর দিকটা হবে আসলে তোমার বড়টার দিকে। জাস্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম বলি, এতটুকুই তোমাদের মনে রাখতে হয়। সাপোজ তোমার ধরে নাও যে এ ও বি দুইটা গাড়ি আসলে তুমি একই দিকে যাচ্ছে, এই গাড়ির বেগটা হচ্ছে তোমার 10 কিলোমিটার/আওয়ার, বি গাড়ির বেগটা হচ্ছে আসলে তোমার 20 কিলোমিটার/আওয়ার। তো এখন প্রশ্নটা হচ্ছে এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা কত। দেখো আমাদের কনসেপ্টটা কি ছিল, একই দিকে যদি আসলে হয় তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের আপেক্ষিক বেগের মানটা কত হবে, বড় মাইনাস ছোট। তাহলে এখানে বড় মানটা 20, ছোট মানটা হচ্ছে 10, তাহলে এখানে তোমার 20 - 10 মানে 10 কিলোমিটার। আর দেখো আর দিকটা হবে কোনটার দিকে, বড়টার দিকে। এখন বড়টা যদি সামনের দিকে যায় তাহলে দিকটা হবে তোমার সামনের দিকে, বড়টা যদি আসলে তোমার পিছনের দিকে আসে তাহলে মানটা হবে আসলে তোমার পিছনের দিকে। তাহলে যেহেতু বড়টা এখানে তোমার প্রশ্ন বলা হচ্ছে সামনের দিকে গিয়েছে, দ্যাটস ওয়াই অ্যান্সারটা হবে আসলে তোমার সামনের দিকে। এবার দেখো আমরা গ্রাফ সম্পর্কে এ টু জেড জেনেছিলাম, তারপর আমরা গ্রাফ সম্পর্কে কয়েকটা শর্টকাট ট্রিক্স তোমাদের সামনে দেখাইতেছি, যেন আসলে তোমাদের ধরনের যে ক্যালকুলেশনগুলো সুবিধা হয়। জাস্ট লাইক দেখো প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে আসলে তোমার ও বিন্দু, এখানে আসলে তোমার বেগের মানটা গিভেন করা রয়েছে, বেগের সর্বোচ্চ মানটা এখানে পিক পয়েন্ট আসলে দেওয়া রয়েছে আসলে তোমার 12। আর দেখো এখান থেকে আসলে সর্বোচ্চ পয়েন্টে তার সময় লাগছে আসলে তোমার 0 থেকে 5, আবার সর্বোচ্চ বিন্দু থেকে সর্বনিম্ন আসছে তার সময় লাগছে আসলে 5 থেকে 10 পর্যন্ত। তো সর্বপ্রথম এখান থেকে প্রশ্নটা হচ্ছে গ্রাফের ক্ষেত্রফলটা আসলে আমাদের বের করে দেখাও। তো গ্রাফের ক্ষেত্রফল আমাদের আসলে কি হবে, তো দেখো এটা বেগ বনাম সময়, তাহলে বেগ বনাম সময়ের ক্ষেত্রফলটা আমাদের কি ছিল, আমাদের দূরত্ব নির্দেশ করে। তাহলে গ্রাফের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি। দেখো এখানে ভূমির মানটা কত, ভূমির মানটা হচ্ছে আসলে তোমার 0 থেকে 5 পর্যন্ত। আমরা প্রাথমিক অবস্থায় এটা নিয়ে ক্যালকুলেশন করবো। তাহলে এই ক্ষেত্রে আসলে মানটা হচ্ছে আসলে তোমার 5, আর উচ্চতার মানটা কত, দেখো এখানে সর্বোচ্চ উচ্চতার মানটা হচ্ছে 12, দ্যাটস ওয়াই লিখলাম হচ্ছে 12 প্লাস আমাদের এতটুকুর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি। এক্ষেত্রে ভূমির মানটা কত দেখো তো, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে আসলে 5, তাহলে 10 - 5 করলে মানটা আসবে 5। আর উচ্চতার মানটা এখানে কত, উচ্চতার মানটা হচ্ছে আসলে 12, দ্যাটস ওয়াই এখানে 12 দিয়ে আমরা গুণ করলাম, এখান থেকে ক্যালকুলেশন করে তোমার মানটা আসবে আসলে তোমার 60 মিটার। বাট একটা ব্যাপারে ক্লিয়ারলি বলি, এই টাইপের যত রকমের প্রবলেম থাকবে এগুলো আসলে তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবা, তোমাকে আসলে সময় লাগানোর কোনো দরকার হবে না। সেই শর্টকাট ট্রিক্সটা হচ্ছে আসলে এরকম, তুমি যে কাজটা করবা হাফ ইন্টু তোমার ভূমি বরাবর যে সর্বোচ্চ মানটা দেওয়া থাকবে সেই মানটা আসলে তুমি নিবা, সেই মানটা এখানে কত, এখানে হচ্ছে আসলে তোমার 10, আর উচ্চতা বরাবর সর্বোচ্চ যে মানটা গিভেন করা থাকবে সেই মানটা আসলে তুমি লিখবা। এখানে উচ্চতা বরাবর সর্বোচ্চ মান হচ্ছে 12, দ্যাটস ওয়াই হাফ ইন্টু 10 × 12, এখান থেকে ক্যালকুলেশন করে আসলে তোমার মানটা আসবে আসলে তোমার 60 মিটার। অনেক সময় তোমাকে প্রশ্ন করা হয় যে এখান থেকে আসলে গড় বেগ আসলে বের করো, তাহলে গড় বেগ মানে আসলে তোমার মোট দূরত্ব ডিভাইডেড মোট সময়। এক্ষেত্রে মোট দূরত্বটা হচ্ছে 60 মিটার, আর মোট সময়টা দেখো 0 থেকে 10 সেকেন্ড, কারণ এখানে আসলে তোমার টি দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে তোমার 60/10 করো, তাহলে মানটা আসবে আসলে তোমার 10 মিটার/সেকেন্ড। এখন দেখো পরবর্তীতে তোমার আরেকটা গ্রাফ দেওয়া রয়েছে এরকম 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 এরকম। তো এখান থেকে প্রশ্নটা হচ্ছে এটা ক্ষেত্রফল কত হবে, এটা আসলে তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার আসলে আমরা যে কাজটা করবো, এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ মান নিব হাফ ইন্টু এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ মান হচ্ছে 5, ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ মান হচ্ছে আসলে তোমার 20, তাহলে হাফ ইন্টু 5 × 20 ক্যালকুলেশন করে মানটা আসলে আসবে আসলে তোমার 50 মিটার। তারপর দেখো পরবর্তী প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে এইরকম যে এক কথা এখানে তোমার বেগ বনাম সময়ের গ্রাফটা আসলে তোমার দেখানো হচ্ছে। এখানে দেখো এখানে তোমার বেগটা প্রাথমিক অবস্থায় এ বিন্দুতে, এখানে এ বিন্দুতে ফিক্সড করা রয়েছে, এ বিন্দুতে মানটা হচ্ছে আসলে তোমার 20 মিটার/সেকেন্ড, আর এটাই যখন আসলে তোমার এই বি পয়েন্টে আসলে তোমার চলে আসছে তখন তার মানটা হয়ে গিয়েছে আসলে তোমার 30 মিটার/সেকেন্ড। এখন এখান থেকে প্রশ্নটা হচ্ছে ত্বরণের মানটা কত হবে, এখানে বেগ রয়েছে এখানে সময় রয়েছে, আর এই গ্রাফের ঢালটাই আসলে আমাদের ত্বরণ নির্দেশ করে। আর ঢাল মানে আমি তোমাদের বেসিকেই বলে দিয়েছিলাম যে আসলে আমাদের ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড এক্স অক্ষের পরিবর্তন। তাহলে দেখো এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা কত হচ্ছে, সেটা হচ্ছে আসলে তোমার
30 মাইনাস হচ্ছে আসলে তোমার 20, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাদের পরিবর্তনটা হচ্ছে আসলে তোমার 30 মাইনাস 20 মানে বেগের পরিবর্তন। আর এক্স অক্ষ বরাবর সময়ের পরিবর্তনটা কত হচ্ছে, দেখো এ থেকে বি পয়েন্টে আমাদের এখানে সময়ের মানটা হচ্ছে আসলে 5 আর স্টার্টিংয়ে ছিল হচ্ছে 0, তাহলে 5 মাইনাস 0 করলে মানটা হবে আসলে তোমার 5, তাহলে তোমার 30 মাইনাস 20 করলে মানটা আসবে 10, 10কে 5 দিয়ে ভাগ করলে মানটা আসবে তোমার 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তারপর দেখো পরবর্তীতে তোমার এরকম একটা গ্রাফ দেওয়া রয়েছে, এই গ্রাফটা আসলে আমি এখানে এইভাবে দেখাইতেছি না, এরকম ছিল, এরকম আসলে তোমার গ্রাফটা ছিল, এরকম আসলে তোমার গ্রাফটা ছিল। তো এখন এখান থেকে প্রশ্নটা হচ্ছে এরকম, যেখানে এ পয়েন্ট যেটা রয়েছে এখানে স্মরণ বনাম সময় গ্রাফটা রয়েছে, এই এ পয়েন্টে আসলে তোমার ধরে নাও যে এক কথায় বেগের মানটা আসলে বের করতে বলা হয়েছে। তো এ পয়েন্টে যদি আসলে তুমি বেগের মানটা বের করো, তাহলে দেখো দ্যাট মিনস আমাদের এ পয়েন্টে আসলে ঢাল বের করতে হবে, আর ঢাল মানে কি ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড এক্স অক্ষের পরিবর্তন। এখানে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আসলে 0 আর এ পয়েন্টে আসলে তোমার সময়ের মানটা হচ্ছে 3 সেকেন্ড আর স্মরণের মানটা হচ্ছে আসলে তোমার 6 মিটার। তাহলে বেগের মানটা হবে দেখো 6 মাইনাস 0 ডিভাইডেড 3 মাইনাস 0, তাহলে 6 মাইনাস 0 করলে আসলে তোমার 6 আর 3 মাইনাস 0 করলে আসলে তোমার মানটা আসবে আসলে তোমার ধরে নাও যে আসলে 3। আর দেখো এখানে বিসি, এই বিসিটা কিন্তু আসলে স্থির অবস্থায় রয়েছে, কারণ এখানে আসলে দেখো বেগের কিন্তু কোনো প্রকার বা স্মরণে কোনো প্রকার কোনো পরিবর্তন আসলে তোমার হচ্ছে না। আর এই 10 সেকেন্ডের টোটাল যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আসলে কত হবে, সেটা হচ্ছে এখানকার ও বিন্দু, এখানকার পি বিন্দু, তারপর এখানকার বি বিন্দু, এখানকার সি বিন্দু, এখানকার ই বিন্দু, এই টোটাল ক্ষেত্রফলের সমান। যদি আমাদের এখানে পিক পয়েন্টটা যদি আসলে দেওয়া থাকতো, যে পিক পয়েন্টের একটা নির্দিষ্ট মান যদি আসলে দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমাদের সেই প্রসেসটা ইউজ করে আমরা ক্ষেত্রফল আসলে তোমার বের করতে পারতাম। এবং এই ছিল আসলে তোমাদের সামনে আসলে উপস্থিত করা তৃতীয় অধ্যায়। আর তুমি ক্লাসে যদি সমস্ত ইনফরমেশন আসলে মনে করো যে এক কথায় জাস্ট শুধুমাত্র মনে রাখো, তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 0 থেকে 100% প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। এবং এই ভিডিওটা যেখান থেকে আসলে পোস্ট করা হবে, তুমি সেখানে আসলে তোমার পিডিএফ ফাইল পেয়ে যাবা। সেই পিডিএফ ফাইলে তুমি আসলে এইচএসসি সিকিউ এমসিকিউ সমস্ত প্রশ্ন আসলে তুমি পাবা। তুমি আসলে দেখবে যে আসলে কোশ্চিন যখন সলিউশন করবা, তুমি দেখবে যে ইনশাল্লাহ সব কিছু আসলে তোমার কভার হয়ে গিয়েছে। একই সাথে তুমি ধরে নাও যে মেডিকেল প্লাস ডেন্টালের কোশ্চিন ব্যাংক এবং আসলে তোমার ধরে নাও যে সমস্ত প্রশ্ন আসতে পারে তার সব কিছু আসলে দিয়ে দেওয়া হবে। তুমি দেখবে যে ইনশাল্লাহ সব কিছু করতে পারতেছো। একই সাথে তোমার অল ইউনিভার্সিটি পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তুমি দেখবা অল ইউনিভার্সিটির প্রশ্ন তুমি নিজে থেকে সলিউশন করতে পারতেছো বা সব করতে পারতেছো। এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংকটা আসলে তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংকের ক্ষেত্রে আসলে তুমি দেখবা যে আসলে তুমি সব প্রশ্ন ইনশাল্লাহ সলিউশন করতে পারতেছো। আর তোমার যদি ইঞ্জিনিয়ারিংয়ে টপ করার ইচ্ছা থাকে, তাহলে যে কাজটা করতে হবে, এই বেসিকগুলো আয়ত্ত করে নিয়ে তার জ্ঞানিক পদার্থবিজ্ঞান এটা একটু বেশি বেশি সলিউশন করতে হবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।